হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আগের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস সেট আলোচনা করেছিলাম। আগে আমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের কোশ্চেন আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব কি আমাদের রিজনিং আর ম্যাথ আলোচনা করব। ঠিক আছে, আমরা যে রিজনিং কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসে সেগুলো আমরা সিলেবাসটা প্রথমে আলোচনা করেছিলাম এর আগের ঠিক ক্লাসে। ঠিক আছে, যে কোন কোন বিষয়গুলো আমাদের রিজনিং থেকে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে এবং ম্যাথের কোন কোন বিষয়গুলো থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, এবং টোটাল আমাদের কতগুলি কোশ্চেন হয়। ঠিক আছে, এই ডিটেলস আমরা আলোচনা করেছি। তাই আজকে আমরা প্রথম কোশ্চেন দেখছি 46 দাগ থেকে আমাদের শুরু হবে। 46 নম্বর থেকে রিজনিং এর কোশ্চেন কি রয়েছে একটু কোশ্চেন আমরা সবাই পড়ে নিই। ঠিক আছে, আমরা কিন্তু বেসিক ক্লাস শুরু করব। বেসিক ক্লাস আমাদের যেগুলো ইউটিউবে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে। চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে, ঠিক আছে, গণিত, রিজনিং, জিকে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে ওগুলো কিন্তু দেখতে হবে। তার সাথে সাথে সপ্তাহে আমরা একটা দুটো করে মক টেস্ট করবো, প্লাস আমাদের বেসিক ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে রিলেশন থেকে। এই ব্লাড রিলেশনের কোশ্চেন খুব ভালো আমাদের পরীক্ষায় আসে। বলেছে এক্স হলো ওয়াই এর স্ত্রী, এক্স হলো ওয়াই এর স্ত্রী। এই ওয়াই ওয়াই এর স্ত্রী, স্ত্রীকে এক্স, স্ত্রী মানে কি স্বামী স্ত্রীর পাশাপাশি থাকবে। তার মানে ওয়াই যদি স্ত্রী হয়, এই এক্স হলো স্ত্রী ওয়াই এর, তাহলে ওয়াই কি স্বামী, তাই তো, দুজন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হলে কি করতে হবে, দুজন সমান সমান চিহ্ন দিতে হবে। ওয়াই হলো জেড এর ভাই, এই ওয়াই কে জেড এর ভাই, ওয়াই কে জেড এর ভাই, জেড এর ভাই, ঠিক আছে, জেড এর ভাই, ঠিক আছে, জেড এর ভাই ওয়াই হলো। জেড হলো পি এর পুত্র, জেড কে পি এর পুত্র, পি এর পুত্র, উপরে পি হবে, তাহলে পি এর পুত্র হলো জেড, পি এর পুত্র। ঠিক আছে, তাহলে পি এক্স এর সাথে কি সম্পর্ক হবে, মানে পি এর সঙ্গে এক্স এর কি সম্পর্ক, মানে এক্স এর সাথে কি বলেছে দেখো, এক্স এর সঙ্গে এক্স এর কি সম্পর্ক, পি এর সাথে পি এর সঙ্গে এক্স এর কি সম্পর্ক, মানে এক্স এর কি হয়, এক্স এর যেটা বলবে তার, তারপরে এক্স এর কি হয় এটা ভালো করে দেখো, এক্স এর কি হয় ভালো করে বোঝো। এই দুজন স্বামী স্ত্রী, এটা এর ভাই, এটা এর বাবা, তাই তো, পুত্র মানে কি এটা বাবা, এর যদি বাবা হয় তাহলে এরও বাবা পি, তাই তো, এর বাবা। দেখো দুজন স্বামী স্ত্রী, ধরো তোমরা দুজন স্বামী স্ত্রী, তোমার বাবা, তুমি ধরো স্বামী, তোমার এটা এক্স ধরো, ঠিক আছে, তোমার স্ত্রী, তোমার স্ত্রী, তাহলে এটা কি হবে, তোমার বাবা কি হবে, তোমার বোর, তোমার বোর কি হবে, শ্বশুর হবে, তাই তো। তাই সঠিক উত্তর কি হবে, জি অপশন, শ্বশুর হবে সঠিক। একদম সোজা ছিল, কোনো অসুবিধা নেই, আমরা বুঝতে পারছি। দেখো পরবর্তী প্রশ্ন বলেছি অটোমেটিক্যালি এই শব্দটির অক্ষরগুলি দিয়ে কোনটি তৈরি করা যাবে না, কোনটি তৈরি করা যাবে না। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, মানে এখানে যে আমাদের অ্যালফাবেট গুলো রয়েছে সেগুলো দিয়ে কোনটি তৈরি করা যাবে না, মানে এর মধ্যে কোনটা নেই। তাহলে আমরা একটু ভালো করে যদি দেখি, দেখো এই অপশন সি এ এল এ এম আই টি ওয়াই, সি এ এল এ, সি এ এল এ আছে, এল এ এম আই টি ওয়াই, এম আই আছে, টি ওয়াই আছে, ঠিক আছে, এল এ সি ইউ এন এ, এল এ সি ইউ এন এ, এল এ সি ইউ সি ইউ সি ইউ এন এন এ, দেখো এন নেই এখানে, আমাদের এন আছে, এখানে কি এন নেই। তাহলে সঠিক উত্তর কোনটি তৈরি করা যাবে না, বি অপশন, খুব সহজ। পরবর্তী দেখো বলছি কোন একটি ক্ষেত্রে এটাকে লেখা হচ্ছে, এটাকে লেখা হচ্ছে, এটা খুব কোডিং ডিকোডিং প্রশ্ন, খুব ভালো প্রশ্ন আমাদের কিন্তু আসে। কোডিং ডিকোডিং কিন্তু সবচেয়ে ভালো করে পড়তে হবে। তাই দেখো এটা মনে বলেছে পোলো ইজ ড্রিঙ্কিং টি, উই আর ইফ উই কি, পোলো বাই সুইমিং। এখানে আমাদের প্রশ্ন বলেছে পোলো আর টির সংকেত কি হবে, একটু ভালো করে দেখো। এই যে প্রথম যে প্রশ্ন লাইনগুলো আছে এটা আমরা এখানেই আমরা করে দেবো প্রশ্ন পর। এটা মানে কি পোলো ইজ ড্রিঙ্কিং টি, দেখো এর মধ্যে দুটোর মধ্যে কমন কি, এই যে আমরা শর্টকাট এইভাবে করব, দুটোর মধ্যে কমন কি এটা, আর কিছু কমন আছে এর মধ্যে, আর কিছু কমন নেই। তাহলে এই দুটোর মধ্যে কমন কি দেখো, পোলো, দেখো এখানে আছে পোলো, আমাদের এটা আছে, মানে এটা বলতে বোঝানো হচ্ছে এটা, এটা বলতে বোঝানো হচ্ছে দুটোর মধ্যে কমন আছে ওই ডব্লিউ আর ই, এর মানে কি পোলো, তাই তো, ডব্লিউ আর ই মানে কি পোলো। তাহলে এখানে আমাদের দুটোর মধ্যে কমন জিনিস দেখে বুঝতে পারছি, দুটোর মধ্যে পোলো কমন, দুটোর মধ্যে সংকেত এটা পুকুর, তাই তো। তাহলে পোলোর সংকেত কি হবে, ডব্লিউ আর ই হয়ে গেল। আমাদের বলেছে পোলো আর টি এর সংকেত, তাহলে পোলোর সংকেত ডব্লিউ আর ই, এই ডব্লিউ আর ই হবে, ঠিক আছে, ডব্লিউ আর ই পেয়ে গেলাম। এবার আমাদের টি, টি এর সংকেত করতে আমাদের বলেছে, দেখো টি এর সংকেত পোলো ইজ ড্রিঙ্কিং টি। দেখো এখানে আমাদের এই প্রথম আর তৃতীয় লাইন দেখি একটু ভালো করে বুঝি। এই যে দেখো এখানে দেখো টি আছে, টি আছে না প্রথম লাইনে, আর দেখো তৃতীয় লাইনে টি আছে, টি আছে। এই প্রথম লাইনে দেখো, প্রথম লাইনে তৃতীয় লাইনের মধ্যে কমন যদি একটু ভালো করে যদি দেখি, এই দেখো কে ই ডিও, কে ই ডিও, তাই না। প্রথম লাইন আর তৃতীয় লাইনের মধ্যে কমন কে ই ডিও আছে, কে ই ডিও আছে, তাই দেখো এই টি মানে কি হবে, কে ই ডিও হবে সঠিক। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, ডি অপশন, খুব ভালোভাবে বুঝতে পারলাম। পরবর্তী দেখো
বলেছে এর মধ্যে কোন অক্ষরটি আসবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। কি হবে একটু ভালো করে দেখি, আমাদের অপশনগুলো দেখতে হয়। দেখো এ ডবল এ সি, না তাহলে দেখো ডবল এ সি, ডবল ডি এফ, ডবল জি আই। একটুখানি আমরা অন্যভাবে ভাবি, এ থেকে সি, সি থেকে ডি, এক ঘর ছেড়েছে, ডি থেকে জি, জি থেকে আই, আই থেকে কি হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। তাই দেখো এ থেকে সি কত বাড়ছে, 2 বাড়ছে। সি থেকে ডি কত বাড়ছে, 1 বাড়ছে। ডি থেকে জি কত বাড়ছে, ডি থেকে জি মানে 3 বাড়ছে, তাই তো। এটা ডি 4, জি 7। জি থেকে আই কত বাড়ছে, 2 বাড়ছে। ভালো করে দেখো 2 1 3, 2 1 3, তাই তো 2 1 3, 2 1 3। এখানে দেখো এ থেকে কি হচ্ছে, এ থেকে ডি 3 বাড়ছে, এফ থেকে ডি, এই এফ ডি থেকে এফ 2 বাড়ছে, এফ থেকে জি কত বাড়ছে, দেখো প্রথমে কত বাড়লো, 3 বাড়লো, তারপরে কত বাড়লো, 2 বাড়লো, তারপর কত বাড়লো, 1 বাড়লো, 3 2 1, এখানে হচ্ছে 2 1 3। এখানে তাই 2, দেখো এখানে জি থেকে আই 2 বেড়েছিল, তারপর কত বাড়বে, 1 বাড়বে। তাই 1 যদি বাড়ে, আই থেকে 1 বাড়লে কত হবে, আই মানে 9, আর 1 বাড়লে কত হবে, 9 এর 1 10, 10 নম্বরে কি আছে, জে আছে। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, সি অপশন হবে। এটা আমরা প্রথম ধাপ। আর কি ধাপ বুঝতে পারি, আর আমরা কি দেখবো, দেখো অন্য কোনো ভাবে যদি দেখো অন্য একটা কিভাবে আমরা বুঝতে পারি, দেখো এখানে একটু ভালো করে যদি আমরা দেখি, ডবল এ সি, ডবল ডি এফ, ডবল জি আই, তারপর আমাদের বের করতে পেরেছে কি হবে। তাই দেখো ডবল এ সি, ডবল ডি এফ, ডবল জি আই, দেখো এ থেকে ডি, ডি থেকে জি হচ্ছে, তাই তো জি থেকে একটা কিছু হবে। এবার দেখো সি থেকে এফ, সি থেকে এফ মানে কত বাড়ছে, সি 3, এফ 6, আই কত 9, মানে 3 3 করে বাড়ছে, তাই তো 3 3 করে বাড়ছে। এরপর একটা হবে, দেখো এ থেকে ডি কত বাড়ছে, এ থেকে ডি, এ 1 নম্বরে, ডি কত 4 নম্বরে, কত বাড়ছে 3। ডি থেকে জি কত বাড়ছে, ডি 4, জি 7, কত বাড়ছে 3 বাড়ছে। এরপর তাহলে 3 বাড়বে, তাই জি থেকে যদি 3 বাড়ে কত হবে, জি থেকে যদি 3 বাড়ে কত হবে, 7 আর 3 10, 10 মানে কি হবে, জি হবে, তাই তো। তাহলে সঠিক উত্তর আমাদের কিন্তু জি হবে। এভাবে করলে আমরা বুঝতে পারছি, যদি উল্টো দিক থেকে করি তাও করো, একটা ঘর ছেড়ে ছেড়ে, সেটা আমরা বুঝতে পারছি। দেখো পরবর্তী আমাদের কি রয়েছে, খুব ভালো প্রশ্ন, এটা আমাদের সিরিজ থেকে। দেখো টোটাল আমাদের কতগুলো আছে, সেগুলো আমাদের প্রথমে কি করতে হবে, গুণে কাউন্ট করে নিতে হবে। দেখি কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, আর ডি আছে, এই 4টে জিনিস আছে। টোটাল একটু গুণে, 2 2 2 4 4 6 8 9 10 11 12, টোটাল কটা আছে, 12টি আছে। 12 মানে কত, 3 4 12, মানে 3টে পেয়ার হবে না, কারণ এ বি সি ডি এই 4টে জিনিস আছে, তাহলে 4টে করে পেয়ার হবে, আর কটা হবে, 3 বার হবে। 4টি করে পেয়ার হবে, আর কবার হবে, 3 বার হবে, তাই তো। সঠিক আমরা কিন্তু দেখে মতো বুঝতে পারলাম, 4টি জিনিস আছে আর 12টা আছে, মানে 3 4 12, ঠিক আছে। তাই দেখো এ বি, এখানে দেখো ডি আছে, এখানে কি নাই, সি নেই, তাহলে এখানে আমরা সি বসাই। এ দেখো এ সি ডি আছে, এখানে কি নাই, বি নেই, বি বসাই। এখানে দেখো বি, এখানে পরিষ্কার দেখো এ বি, এ বি মানে বি এর আগে কি আছে, এ আছে, তাহলে এখানে এ হবে। সি, সি এর পর দেখো এখানে ডি আছে, সি এর পর ডি আছে, তাহলে এখানে আমরা ডি বসিয়ে দেবো, তাই তো। তাহলে দেখো কি হবে, সঠিক উত্তর সি বি এ বি, সি বি এ বি, সি বি এ, এ এটা ডি, ডি ডি এ, সি বি এ ডি, তাই তো, সি বি এ ডি মানে কি হবে, ডি অপশন। বোঝা গেল। এ বি সি ডি একটা কমন সিরিজ হয়েছে, এমন ধরনের সহজ কিন্তু থাকবে না, আমাদের এই ডিটেলস কিন্তু ক্লাস করে যেতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ঠিক একই রকমের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া রয়েছে, এদের মধ্যে আমাদের রিলেশনগুলো খুঁজতে হবে। দেখো কি রয়েছে, একটু ভালো করে আমরা দেখি, সি এফ এফ ডি এস ভি, তারপর দেওয়া আছে সি এফ এফ ডি এস ভি, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানেও জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। তার মানে দেখো সি থেকে এফ, একটু ভালো করে যদি আমরা দেখি, সি থেকে এফ, সি থেকে এফ মানে 3 ঘর, এফ থেকে ডি 6 থেকে ডি হচ্ছে -2 ঘর, এস থেকে ভি, এস থেকে ভি, এস হচ্ছে 22, ভি হচ্ছে কত 22, এস 19, তার মানে 3 বাড়ছে। সি থেকে এফ, দেখো সি থেকে এফ যদি হয়, একটু ভালো করে দেখো, সি থেকে এফ কত বাড়ছে 3, এফ থেকে ডি কত বাড়ছে 2, এস থেকে ভি কত বাড়ছে 3, মানে 3 2 3 2, তাই তো। এরপর তাহলে কত বাড়বে, 2 বাড়বে, 2 বাড়লে কত হবে, একটা কিছু হবে, তাই দুটো করে গ্যাপ থাকবে, ঠিক আছে। একটু ভালো করে এবার দেখি, একটু ভালো করে দেখো, এখানে কি হচ্ছে, প্রত্যেকটা 2 2 করে বাড়ছে, দেখো এফ, তাই তো। এখানে দেখো সি থেকে এফ 2 বাড়ছে, এই 3 বাড়ছিল, এফ থেকে ডি এখানে 2 কমছে, 2 কমছে, -2, এস থেকে ভি, এস থেকে ভি মানে +2, ঠিক আছে। +3 কি হচ্ছে, +3 -2, তাই তো, +3 -2, +3 -2, ঠিক আছে, +3 -2, +3 -2। এই যদি -2 করি, মানে আমাদের -2 হবে, দুটোর মধ্যে গ্যাপ -2 হবে। একটুখানি ভালো করে দেখো, এই এফ এফ, এফ থেকে এফ কি হচ্ছে, এখানে আমাদের কমন আসছে, ডি থেকে এস, ডি থেকে এস আমরা কিভাবে কমন পাচ্ছি, এফ থেকে এফ, ঠিক আছে, এখানে ভি থেকে ভি আসতে পারে, তাই তো। হ্যাঁ, এখানে এফ এর সঙ্গে
রয়েছে, তাহলে এখানে আমাদের ভির সাথে ভি আসতে পারে। তাহলে ভি যদি থাকে, ভি এর সাথে যদি ভি থাকে, ভি থেকে আমাদের কি হবে -2, তাহলে ভি থেকে যদি -2 করি কত হবে, ভি 22, আর আমাদের 2 মাইনাস করলে হবে 20, 20 নম্বরে টি আছে, তাহলে ভিটি হবে। ঠিক আছে, ভিটি একটা হচ্ছে। অন্য কোনো অপশন যদি আমরা দেখি, দেখো আর থেকে এস -2 গ্যাপ নেই, আর থেকে ভি এটা হবে -2 গ্যাপ নেই, ভি থেকে ইউ কত মাইনাস হবে না, ভি 22 ইউ 21 এদের মধ্যে -2 গ্যাপ নেই, কারণ এই অপশনটা আমাদের হচ্ছে। কিন্তু লজিকটা কি, একটু সহজ ধরনের লজিক রয়েছে। দেখো এই প্রত্যেকটা এর শেষের সাথে শেষের মিল, এর শেষেরটা এখানে বসে গেছে। ঠিক আছে, এখানে ঠিক একই রকম ভি থেকে এখানে কিন্তু সেই ভিটি একই হবে। প্রথমে দেখো 3 বেড়েছে 2 কমেছে, 3 বেড়েছে 2 কমবে, তাই তো। তাহলে 22 থেকে 2 বাদ দিলে 20 হবে, মানে ভিটি হবে। বোঝা গেল? এই ধরনের ডিটেলস ক্লাস কিন্তু আমাদের রয়েছে অ্যালফাবেট সিরিজ। তোমরা কিন্তু ভালো করে যদি দেখো, তোমরা ওখান থেকে কোনো কোশ্চেন, তোমরা সব ধরনের কোশ্চেন ওখানে দেখতে পাবে। দেখো পরবর্তী প্রশ্ন, এটা অ্যানালগের কোশ্চেন। এবার এই দুটোর মধ্যে রিলেশন বের করে আমাদের পরবর্তী প্রশ্ন আসতে হয়। ঠিক আছে, দেখো কিভাবে হয়েছে এটা একটু ভালো করে দেখো। 52 কি রয়েছে, এ কে ইউ আই এ জে এস। দেখো এ থেকে এ হয়েছে, কোনো অসুবিধা নেই। কে থেকে জে, কে কত নম্বরে 11, জে কত 10, কি হয়েছে -1। ইউ থেকে এস, ইউ কত নম্বরে 21, এস কত 19, -2 হয়েছে। এবং দেখা মাত্র আমার মনে থাকবে, আমরা সেই ই জ্যোতি পড়েছি, ই জে ও টি ও আই, আমাদের ডিটেলস ক্লাসে করানো আছে, অবশ্যই তোমরা দেখবে অ্যালফাবেট সিরিজের। ই 5, জে 10, ও 15, টি 20, ওয়াই কত 25। এদের প্রত্যেকটা নাম্বার আমাদের জানতে হবে, কোথায় প্লেস ভ্যালু, মানে এদের পজিশনটা দেখা মাত্র তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখলাম কি, এখানে এ থেকে এ কোনো কিছু বাড়েনি, 0, তারপরে কে থেকে জে -1, তাই তো 0, তারপর -1, তারপর কত হয়েছে, ইউ থেকে এস মানে -2, তাই তো, ইউ থেকে এস -2 মানে 0, -1, -2। তাই দেখো সি থেকে সি, আর থেকে -1 করলে কত হবে, আর 18, কিউ 17, তাই তো, তাহলে কিউ হবে। ডি থেকে -2 করলে কত হবে, বি হবে, মানে সি কিউ বি, সি কিউ বি। সঠিক উত্তর বুঝতে পারলাম কি হলো, একদম সহজ। মানে এই দুটোর মধ্যে রিলেশন যেটা হবে, ঠিক সেম রিলেশন আমাদের এখানে খুঁজে বের করতে হবে। দেখো পরবর্তী কি রয়েছে, 5 জন ছেলে, এত এত নামগুলো দেওয়া রয়েছে, বৃত্তাকার ঘরে বসে আছে। ঠিক আছে, এটা বৃত্তাকার ঘর রয়েছে, 5 জন ছেলে আমাদের বসে আছে, 5 জন বসে আছে। ঠিক আছে, সঠিক নিয়ম এটা, 5 জন আমাদের বসে রয়েছে। ঠিক আছে, 5 জনের ঘর, এটা ধরো 5 জন, কেন্দ্রের দিকে মুখ করে না, কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে কিছু বলা আছে। দেখো 5 জন রয়েছে, বসে বৃত্তাকার ঘরে বসে আছে, কিছু বলা নেই, কিছু বলা নেই থাকা মানে কি, কেন্দ্রের দিকে মুখ করে আছে। ঠিক আছে, আর কেন্দ্রের দিকে মুখ করে থাকা মানে, কেন্দ্র ধর এটা সেন্টারের দিকে মুখ করে থাকা মানে কি, এটা কোন দিক, এটা বাম দিক, এটা কোন দিক, এটা ডান দিক। তোমার সবসময় এটা বাম দিক হবে, ঘড়ির কাঁটার দিকটা কি হবে, ঘড়ির কাঁটার দিকটা কি হবে, বাম দিক হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা কি হবে, ডান দিক হবে। তুমি যেখানে বসে থাকো, যেখানে তুমি এখান থেকে দাঁড়িয়ে আছো এইভাবে, দেখো তুমি এদিকে আছো, ঘড়ি কাঁটার দিকটা এদিকে করছে, তাই তো, তুমি যখন এদিকে মুখ করে থাকবে, দেখো ঘড়ি কাঁটার দিকটা এদিকে আছে, তার বাম দিক, এদিকটা কোন দিক, ডান দিক হবে। এটা হচ্ছে সহজ নিয়ম, আর কিছু বোঝার আমাদের নেই। আর প্রশ্নটা আমাদের পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন পড়তে হবে, ঠিক যেখান থেকে বলে দেবে, ঠিক সেই কোন থেকে আমাদের প্রশ্ন করতে, ঠিক মানে পারফেক্ট যেটা বলা থাকবে, সেখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন শুরু করতে হবে। দেখো কি বলেছে, অনিল রাকেশ ও সুরেশের মাঝখানে বসে আছে, এগুলো থেকে আমরা করতে পারি না। যদি সুরেশ রঞ্জিতের ডান দিকে বসে থাকে, সুরেশ রঞ্জিতের ডান দিকে বসে থাকে, তাহলে মহেশের বাঁ দিকে কে বসে আছে। বলেছি অনিল রাকেশ ও সুরেশের মাঝখানে বসে আছে। অনিল কোথায় বসে আছে, রাকেশ ও সুরেশের মাঝখানে। ঠিক আছে, এটা ধরো আমাদের এইভাবে করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ছোট হয়ে যাচ্ছে জায়গাটা। ধরো এখানে ধরে নাও তুমি অনিল, এখানে কে আছে, অনিল আছে। অনিল কোথায় আছে, অনিল আছে আমাদের বলেছে কি সুরেশ আর রাকেশের মাঝখানে। এখানে ধরো আছে আমাদের সুরেশ, ঠিক আছে, এখানে আমাদের কি আছে, এটা হচ্ছে রাকেশ। ঠিক আছে, এইভাবে করতে আমরা ডিটেলস ক্লাস করিয়েছি। তাহলে অনিল আর সুরেশ আছে, অনিল আর এই রাকেশের মাঝখানে। এটা কিন্তু এভাবে থাকতে পারে, উল্টো থাকতে পারে, এই পাশে রাকেশ, এ পাশে সুরেশ থাকতে পারে। বলছি সুরেশের ডান দিকে, সুরেশ রঞ্জিতের ডান দিকে বসে আছে, রঞ্জিতের ডান দিক মানে রঞ্জিত যেখানে থাকবে তার ঠিক ডান, রঞ্জিত যদি আমরা এখানে বসাই, রঞ্জিতের ডান দিক কোনটা হবে, এদিকটা, তাই তো। তাই রঞ্জিতের যদি আমরা এখানে বসাই, রঞ্জিতের ডান দিকে কে বসে আছে, সুরেশ। দেখো বলা আছে সুরেশ রঞ্জিতের ডান দিক। ঠিক আছে, তাহলে এটা আমাদের হতে পারে। তাই বাদ বাকি এখানে পড়ে থাকবে কে, আমাদের এখানে পড়ে আছে কে, মহেশ, তাই তো, মহেশ। 5 জনের মধ্যে 4 জন বসে আছে, তাহলে মহেশ বসে আছে, পড়ে আছে। বলেছি মহেশের বাঁ দিকে কে বসে আছে, মহেশের বাঁ দিকে। তাহলে মহেশ, দেখো মহেশের বাঁ দিক মানে কোনটা, এদিক ঘড়ি কাটার দিকটা, তাই তো। তাহলে এখানে কি বসে আছে, রাকেশ বসে আছে। সঠিক উত্তর কি হবে, রাকেশ বসে আছে। এখন কিন্তু বুঝতে হবে, দেখো এখানে আমি এটা বসিয়ে দিলাম, এই অনুযায়ী আমাদের হয়ে গেল, ঠিক আছে, কিন্তু অনেক সময় নাও থাকতে পারে। এটা বুঝতে পারতাম মানে কি, এই যে আমরা 5 জন বসাচ্ছি, এখানে অনিল,
এখানে আমরা সুরেশ বসিয়েছি, এখানে আমরা রাকেশ বসিয়েছি। এখানে যদি রাকেশ হয়, এখানে যদি আমাদের সুরেশ হয়, আর প্রশ্ন বলেছে সুরেশ কোথায় বসেছে, রঞ্জিতের ডান দিক, তাহলে রঞ্জিত যদি আমরা এখানে বসাই, রঞ্জিত যদি এখানে বসাই, দেখো রঞ্জিতের ডান দিক কি হবে, এটা কি ডান দিক হবে, সুরেশ হবে না, সেজন্য কিন্তু এই অপশনটা হচ্ছে না, এই অপশনটা কিন্তু ঠিক হলো। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন বলেছে একটি গোলাকার টেবিলে 8 জন ব্যক্তি চারপাশে সমান দূরত্বে বসে রয়েছেন। একটি গোলাকার টেবিলের চারপাশে সমান দূরত্বে বসে আছে এই 8 জন ব্যক্তি গোলাকার টেবিলে। ওনাদের অবস্থান দক্ষিণাবর্ত। দক্ষিণাবর্ত মানে কি? দক্ষিণাবর্ত মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিক অনুসারে, এটা কিন্তু বুঝতে হবে। দক্ষিণাবর্ত মানে কি? ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিক, এটা কিন্তু মাথায় থাকে, জানো, এটা যেন মনে থাকে, দক্ষিণাবর্ত। বলছে যদি এ উত্তর দিকে বসে থাকে, এ কোন দিকে বসে আছে? উত্তর দিকে। তাহলে আমরা জানি 8 জন ব্যক্তি আছে এইভাবে, 4 জন, এটা 4 জন, এইজন 4 জন। এ উত্তর দিকে মানে এ এখানে আছে উত্তর দিকে, এটা তাই তো, এটা উত্তর, এটা উত্তর দিক আমরা জানি, তাই তো, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা কি পশ্চিম, আমরা সবাই জানি। তাহলে এ উত্তর দিকে বসে আছে এবং এ বি সি ডি পরপর কিন্তু সমান দূরত্বে বসে আছে, এদের মধ্যে গ্যাপটা সমান। ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজ এন্ড দক্ষিণাবর্ত মানে কি? ক্লকওয়াইজ মানে এইভাবে বসে আছে। তাহলে এখানে বি থাকবে, এখানে সি, ডি, ই, এফ, জি, এইচ, তাই তো, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, জি, এইচ, এই যে পরপর আমরা পেয়ে গেলাম 8 জন পরপর বসে গেছে। বলেছে এ উত্তর দিকে, এই যে ওই উত্তর দিকে বসে আছে, আমরা উত্তরেই বসিয়েছি। তাহলে ই কোন দিকে থাকবে? দেখো ই কোন দিকে, এই যে এটা কোন দিক? এটা দক্ষিণ দিক। তাহলে ই কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। বুঝা গেল? খুব সহজ প্রশ্ন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ওইখানে একটা রয়েছে সিরিজটি সম্পূর্ণ করো। এই সিরিজটি আমরা নাম্বার সিরিজের একটা রয়েছে, খুব সহজ। দেখো সি এফ, দেখো সি, এখানে প্রথম নাম্বার দেখো 3, 6, একটু ভালো করে বোঝো, 3, 6, 11, তারপর কত আছে? 18। 3 থেকে 6 প্রথম আমাদের কি দেখার নিয়ম? গ্যাপ। 3 থেকে 6 কত বাড়ছে? 3 বাড়ছে। 6 থেকে 11 কত বাড়ছে? 5 বাড়ছে। 11 থেকে 17 কত বাড়ছে? 7 বাড়ছে। 11 থেকে 18 কত বাড়ছে? 7 বাড়ছে। তাহলে একটু ভালো করে আমরা দেখি, 3, 5, 7, এরপর কত বাড়বে? 9 বাড়বে। তাহলে 18 আর 9 কত হবে? 18 আছে, 18 থেকে যদি 9 বাড়ে কত হবে? 27 হবে। তাহলে 27 তো হবে, 27 অপশন দুটোই আছে, 27 কমন আমরা বুঝতে পারলাম। এরপর কি অক্ষরগুলো দেখো, এফ থেকে জি, জি থেকে আই, আই থেকে এল। দেখো এফ থেকে জি, এফ থেকে জি 1 বেড়েছে, জি থেকে আই 2 বেড়েছে, তাই তো, আই থেকে এল কত বেড়েছে? 3 বেড়েছে। এরপর কত বাড়বে? মানে দেখো 1 বাড়লো, 2 বেড়েছে, 3 বেড়েছে, এরপর কত বাড়বে? 4 বাড়বে। তাহলে এল থেকে যদি 4 বাড়ে কত হবে? এল হচ্ছে 12, 12 আর 4 কত হবে? 16। মুখে মুখে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, হলো নাম্বার পজিশন। তাই 16 মানে কি হবে? 16 মানে পি হবে, তাই তো, 16 মানে কি হবে? পি হবে। তাহলে 27 পি হবে। সঠিক উত্তর কি হবে? 27 পি হবে। মনে থাকবে? পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন একটি সাংকেতিক ভাষায় গোলকে বলা হচ্ছে এটা, তাহলে পোস্টকে কি বলা হবে? একটু ভালো করে যদি আমরা লিখে নিই, GOAL। আমরা কিন্তু এনটিপিসি পরীক্ষা পিপিএস এর অনেক কিন্তু প্র্যাকটিস সেট করেছি, এসএসসি জিডির, ওগুলো কিন্তু তোমরা দেখবে, খুব ভালো ভালো টাইপের কোশ্চেন কিন্তু ওগুলোতে রয়েছে, রিজনিং, ম্যাথের। ঠিক আছে? দেখো গোল বলা হচ্ছে এটা, তাহলে আমাদের পোস্ট কি হবে? একটু ভালো করে দেখে, যেমন রিলেশন দেখো, G7 এইচ কত 8, দেখা মাত্র আমরা বুঝতে পারছি G7 এইচ কত 8, তাহলে কত হয়েছে? 1 বেড়েছে, ও 15, পি কত 16, 1 বেড়েছে, এ থেকে বি 1 বেড়েছে, এল থেকে এম 1 বেড়েছে। খুব সহজ কিন্তু ছিল। তাহলে এখান থেকে 1 বাড়বে, পি থেকে কত হবে? কি পি কিউ, ও থেকে কি হবে? ও, ওর পরে পি, এস থেকে কি হবে? এস থেকে টি, টি থেকে কি হবে? টি ইউ। তাহলে কিউ পি টি ইউ, তাই তো, সঠিক উত্তর 1 1 করে প্লাস হয়েছে। পরবর্তী দেখি, তাই ডিরেকশন থেকে দিয়েছে, দেখো এই সেটটা একটু মিডিয়াম ধরনের আছে, রিজনিং এত সহজ ধরনের কিন্তু থাকবে না, আমাদেরকে একটু ভাবতে হবে পরীক্ষার সময়। ঠিক আছে? এখানে দেখো পরবর্তী প্রশ্ন শুরু দেখি, ডিরেকশন থেকে বলছে সাইকেল হারে উত্তর দিকে 30 কিমি গেল। এটা আমরা জানি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের বিষয়ে আমাদের জ্ঞান আছে, তাই তো। ওটা উপর দিকে সবসময় তোমার খাতার উপরের দিকটা কি উত্তর, নিচের দিকটা দক্ষিণ, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাই উত্তর দিকে, এই ধরো তুমি এখানে শুরু করেছো, এখান থেকে উত্তর দিকে তুমি প্রথমে কত গিয়েছো? 30 কিলোমিটার। ঠিক আছে? তারপর তুমি পূর্ব দিক ঘুরলে, পূর্ব দিক মানে এটা কত কিলোমিটার? 40 কিলোমিটার গেলে। ঠিক আছে? তারপর আবার ডান দিকে ঘুরে 20 কিলোমিটার গেলে, এবার এখানে থাকার পর ডান দিক মানে নিচের দিক কত কিলোমিটার? 20 কিলোমিটার। ঠিক আছে? 20 কিলোমিটার গেলে, এটা যদি 30 হয়, এটা 20, তাই তো, 30, 40, 20,
ঠিক আছে 20 কিলোমিটার গেলে তারপর আবার ডান দিক ঘুরে, ডান দিক মানে নিচের দিকে, ডান দিক মানে কোন দিক, তোমার বাম দিকটা, কত কিলোমিটার, 40 কিলোমিটার, মানে এই বরাবর আসলে বলছে সে রওনা হওয়ার স্থান থেকে কত দূরে রয়েছে, তাই তো। মানে একটু ভালো করে যদি আমার ছবিটা যদি আঁকাই, প্রথমে গেছে 40 উত্তর দিকে, ঠিক আছে, প্রথমে গেছে কত 30 কিলোমিটার উত্তর দিকে, এই যে উত্তর দিকে, এটা ধরো এ স্থান থেকে এটা কোন দূরত্ব বি 30 কিলোমিটার। তারপর গেছে ডান পূর্ব দিকে, পূর্ব দিকে কত 40, লিখে নিলাম 40, ঠিক আছে, এটা ধরো সি অপশন, সি। এখান থেকে গেছে আবার কোন দিকে, ডান দিক, ডান দিক মানে নিচের দিক, কত কিলোমিটার 20 কিলোমিটার, এই যে 20, এটা দেখো এই পুরোটা 30, এটা 40, এখান থেকে আছে 20, তার মানে ছোট হবে স্বাভাবিক। 20 যাওয়ার পর সে আবার কোন দিকে আছে, ডান দিক, ডান দিক মানে এইদিকে, তাই তো। এই নিচের দিকে যখন আসছে তখন ডান দিক মানে তোমার বাম দিকটা হবে, নিচের দিকে যখন আসবে, যখন উপরের দিক যাবে সমান থাকবে, ডান দিক বাম দিক সেম, যখন নিচের দিকে আসছে তখন ডান দিক বাম দিক চেঞ্জ হয়ে যাবে, নিচের দিকে মুখ করে আছে, এখন দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে এখন ডান দিক মানে তোমার বাম দিকটা, ঠিক আছে। এদিকে কত কিলোমিটার 40 কিলোমিটার। বলেছি শুরু স্থান, এটা কোন বিন্দু, ডি বিন্দু, তাহলে শুরু স্থানটা এই এ থেকে ডি, এই বিন্দুটার মধ্যে দূরত্ব কত, মানে এ আর ডি এর মধ্যে ডিস্টেন্সটা বের করতে হবে। দেখো পুরোটা 30, এটা 40, এটাও 40, এটা 20 যদি হয় তাহলে এইটুকুটা 20 হবে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা 10 হবে, তাই তো। 30 থেকে 20 বাদ দিলে মুখোমুখি করতে পারছি 10 হবে, তাই তো। 10 কিমি কত দিকে আছে, উত্তরে আসে। এবার এটা যদি আমরা এইভাবে একটু গুলিয়ে ফেলি তাহলে আমরা কি করব, সঠিক উত্তর, সঠিক কি নিয়ম, আমাদের সেই একই নিয়ম, এইভাবে ছক করে নেব, উত্তর, তারপরে কি হবে পূর্ব, তারপরে দক্ষিণ, তারপরে কি হবে পশ্চিম, এইভাবে আমরা ছক করে নেব। যদি আমাদের উল্টো পাল্টা হয়ে যায়, যে ডান দিক বাম দিক গুলিয়ে ফেলি, তাই উত্তর, উত্তরের পর পূর্ব, পূর্বর পর দক্ষিণ, দক্ষিণের পর পশ্চিম, এইভাবে আমরা লিখি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, মনে থাকবে। এইভাবে লিখে নিয়ে যেখান থেকে শুরু প্রশ্ন বলে, দেখো প্রথমে উত্তর দিকে 30, তাহলে উত্তরের নিচে কত লিখবো 30, এরপর পূর্ব দিকে 40, পূর্ব দিকে 40 লিখে দিলাম। তারপর বলেছে ডান দিকে কতবার, একবার ডান দিকে, একবার ডান দিক মানে এখানে ছিল এই ডান দিক, এটা এই দেখো এই দিকটা তো ডান দিক, এখানে কোনো সমস্যা নেই, এটা বাম দিক, সবাই আমরা জানি, তাই তো। এটা বাম দিক, এটা ডান দিক, তাহলে ডান দিকে একবার, তাহলে এদিকে ডান দিক, ডান দিকে কত গেছে 20 গেছে, তাহলে ডান দিকে 20 লিখবো। তারপর আবার ডান দিক, আবার ডান দিক মানে এর ডান দিক, এখন এখানে ছিল, এখান থেকে ডান দিক মানে এদিকে কত, এদিকে কত গেছে, এদিকে গেছে 40 কিলোমিটার, লিখে নিলাম 40 কিলোমিটার ডান দিকে। তারপর বলেছে আর কিছু বলার আছে, বলা নেই। এবার আমরা কি জানি, বিপরীত দিকগুলো বিয়োগ হবে, 30 এই উত্তর আর দক্ষিণ বিয়োগ হবে, পূর্ব আর পশ্চিম বিয়োগ হবে, 40 আর 40 বিয়োগ করলে কত হবে, 40 থেকে 40 বাদ দিলে মুখোমুখি আমাদের ক্যালকুলেশন 0, কোনো অসুবিধা নেই। এখানে 30, এখানে 20, উত্তর আর দক্ষিণ বিয়োগ হবে, বিপরীত দিকগুলো বিয়োগ হবে, তাই 30 থেকে 20 বাদ দিলে কত হবে, মুখোমুখি অ্যান্সার আমাদের 10 হবে। তাহলে ডান দিক বাম দিক আমাদের গুলিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই, নিজের মতো করে আমরা করতে পারবো, খুব সহজ নিয়ম। পরবর্তী দেখো, পরবর্তী বলেছে একটা আমাদের ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে কি, যে এক্স ও ওয়াই দুই ভাই, এক্স ও ওয়াই কি দুই ভাই, পি ও কিউ দুই বোন, দেখো এক্স আর ওয়াই দুই ভাই, ঠিক আছে, দুই ভাই, এরা কিন্তু দুই ভাই। তারপর কি বলেছে, পি ও কিউ দুই বোন, ঠিক আছে, অসুবিধা নেই। এক্স এর পুত্র কিউ এর ভাই হলে, এক্স এর পুত্র, এই এক্স এর পুত্র কিউ এর ভাই, এক্স এর পুত্র, এক্স এর পুত্র মানে নিচের দিকে আসবে, এক্স এর পুত্র কিউ এর ভাই, এক্স এর পুত্র বলছে কিউ এর ভাই, এখানে ধরো কিউ আছে, কিউ এর ভাই, কিউ এর ভাই, ভালো করে বোঝো, তাই তো। এবার বলছে কিউ আর পি দুইজন ভাই, কিউ আর পি দুইজন কি, দুইজন বোন, কিউ আর পি দুইজন বোন, কিউ আর পি দুইজন কি বোন, দুজন বোন মানে কি মাইনাস চিহ্ন, কিউ আর পি দুইজন বোন মানে দুই বোনরা, ঠিক আছে। এবং কিউ এর ভাইকে, কিউ এর ভাই হচ্ছে জেড এর এই এক্স এর পুত্র, ভালো করে বোঝো। এরা দুজন, এরা দুইজন কি ভাই বলা আছে, এক্স আর ওয়াই ভাই। এক্স এর পুত্র, এক্স এর পুত্র মানে নিচের দিকে এক্স এর পুত্র একটা আছে কেউ, এই এক্স এর পুত্রটা আবার কি কিউ এর ভাই, কিউ এর ভাই মানে এই এক্স এর পুত্র যদি হয় এই কিউ কে, কিউ এর ভাই, কিউ এর ভাই মানে কি এই জেড, এই এক্স কি এক্স বাবা, কিউ এরও বাবা, এই যে আছে এখানে তারও বাবা, আর পি এরও বাবা হবে, কারণ কি পি এরও বাবা হবে, কারণ কি পি এই কিউ আর এই যে এখানে যে আছে সে তিনজন কি, তিনজন ভাই বোন, তাই তো। তার মানে সঠিক উত্তর এখানে কি বলছে, পি এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক, ওয়াই এর মানে ওয়াই একটু ভালো, আমাদের এখানে বলেছে ওয়াই এর সম্পর্ক, এই ওয়াই এর সম্পর্ক বলেছে, তাহলে ওয়াই কি হবে, ওয়াই নিশ্চয়ই কাকা হবে, ওয়াই কি হবে, ওয়াই কাকা হবে, তাই তো। সঠিক উত্তর আমাদের কি হবে, ওয়াই কাকা হবে। দেখা মাত্র আমরা বুঝতে পারছি, কারণ কি এই তিন ভাই বোনেরা এবং এটা হচ্ছে বাবা, তাই বাবার ভাই কি হবে, কাকা হবে, তাই তো। এটা যদি বাবা হয় তাহলে এটা বাবার ভাই কি হবে, কাকা হবে। দেখো পরবর্তী প্রশ্ন, এটা খুব ভালো একটা প্রশ্ন, এই রিজনিং এটা আমাদের আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এনটিপিসি রেলের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। কিভাবে করতে হবে, দেখো এই যে আমাদের ছক রয়েছে, ছকটা একটু ভালো করে বুঝতে হবে, ছকটা বুঝতে পারলে আমরা করব। এই যে ত্রিভুজ দেওয়া রয়েছে, এই ত্রিভুজটা কি বোঝাচ্ছে, ত্রিভুজটা বোঝাচ্ছে ডাক্তার,
এই ত্রিভুজের মধ্যে যতগুলো আমাদের নাম্বার থাকবে সব ডাক্তার। এই যে বৃত্ত রয়েছে, বৃত্তটা কি? এই বৃত্ত হচ্ছে কি? খেলোয়াড়। খেলোয়াড়। আর এই যে আমাদের আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রটা কি? আয়তক্ষেত্র হচ্ছে আমাদের শিল্পী। শিল্পীকে বোঝাচ্ছে। বোঝা গেল? এটুকু আমাদের ক্লিয়ার। এবার দেখো প্রশ্ন আমাদের কি বলছে। প্রথম প্রশ্ন আমাদের এখানে লেখাই থাকবে। প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে? কতজন ডাক্তার যারা শিল্পী ও খেলোয়াড় দুটোই? মানে একটু ভালো করে যদি দেখি, ডাক্তার কতজন ডাক্তার আছে, তারা কি? শিল্পী ও খেলোয়াড় দুটোই। মানে শিল্পী থাকবে, খেলোয়াড় থাকবে, তারা দুটোই হবে। আর কি? ডাক্তারও থাকবে। মানে তিনটি জিনিসকেই তারা বোঝাবে। এই তিনটি জিনিসকে যদি বোঝাতে হয়, মানে বৃত্ত থাকবে, বোঝে ডাক্তার, ডাক্তার মানে ত্রিভুজ থাকবে, আমাদের খেলোয়াড় মানে বৃত্ত থাকবে, আর এই যে আমাদের শিল্পী মানে কি? আয়তক্ষেত্র থাকবে। মানে তিনটে সংমিশ্রণ থাকবে, তিনটি জিনিস আমাদের থাকতে হবে। তাহলে দেখো এর মধ্যে আমাদের কোন জায়গাটায় তিনটি জিনিসকে বোঝাচ্ছে। দেখো এই যে আমাদের রয়েছে এটা, এর মধ্যে একটু ভালো করে যদি আমরা দেখি এই জায়গাটা, তাই তো? এই যে এই জায়গাটা, এখানে দেখো এটার মধ্যে আমাদের ত্রিভুজটাও রয়েছে, এই যে আমাদের আয়তক্ষেত্রটাও রয়েছে, আমাদের এই বৃত্তটাও রয়েছে, তাই তো? তার মানে সঠিক উত্তর আমাদের কতজন? দেখো তিন। এই তিন নাম্বারটা আমাদের এমন রয়েছে যেটা তিনটি জিনিসকে বোঝাচ্ছে, মানে ডাক্তার, শিল্পী, খেলোয়াড় সবগুলোকেই বোঝাচ্ছে। তাই সঠিক উত্তর আমাদের কি হবে? বি অপশন। একদম সহজ থাকে, ভয় পাওয়ার কিছু নেই। পরবর্তী কতজন শিল্পী খেলোয়াড়? শিল্পী খেলোয়াড়। শিল্পী তারা খেলোয়াড় হবে। শিল্পী মানে কি? শিল্পী মানে হচ্ছে আয়তক্ষেত্র, তারা খেলোয়াড় হবে। খেলোয়াড় মানে কি? খেলোয়াড় মানে হচ্ছে আমাদের এই কি আছে এটা? ত্রিভুজটা। এই খেলোয়াড় মানে কি? বৃত্তটা, তাই তো? খেলোয়াড় মানে কি? খেলোয়াড় মানে হচ্ছে বৃত্ত। তো একটু ভালো করে আমরা দেখি কি আছে প্রশ্ন। প্রশ্নটা কি আছে? যে কতজন খেলোয়াড়, এক মিনিট, হ্যাঁ, এই যে বলেছে কতজন শিল্পী তারা খেলোয়াড়। তাই শিল্পী মানে কি? শিল্পী মানে হচ্ছে আয়তক্ষেত্র, আর খেলোয়াড় মানে কি? বৃত্ত। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? দেখো এই যে আমাদের আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, আর আমাদের কিসের মধ্যে থাকবে? বৃত্তের মধ্যে থাকবে। তাহলে এই দেখো আয়তক্ষেত্রের মধ্যে আমাদের যেটা আছে 22, এই 22টা আবার দেখো বৃত্তের মধ্যে রয়েছে, তাই তো? মানে শিল্পী আর খেলোয়াড় মানে আমাদের কি থাকবে? শিল্পী মানে আয়তক্ষেত্র থাকবে, এই আয়তক্ষেত্রের মধ্যে 22 আছে, এই যে। আর আমাদের বৃত্ত, এই বৃত্তের মধ্যে 22 আছে। তাহলে এই বৃত্ত আর আয়তক্ষেত্র এই দুটোর মধ্যে সংমিশ্রণ আমাদের কতজন আছে? 22 জন আছে। বোঝা গেল? এই যে এটা, এই যে 22 জন আছে, সি অপশন। ঠিক আছে? পরবর্তী পরবর্তী প্রশ্ন কি বলছে? তাই 60 থেকে কি হলো? 22। এরপর দেখো কতজন শিল্পী রয়েছে যারা খেলোয়াড়ও নয়, ডাক্তারও নয়। তার মানে বোঝা গেল শিল্পী থাকবে। শিল্পী মানে কি? আয়তক্ষেত্র থাকবে, অনলি কি থাকবে? আয়তক্ষেত্র থাকবে। শুধুমাত্র শিল্পী থাকবে, তারা কি থাকবে না? ডাক্তারও থাকবে না, খেলোয়াড়ও থাকবে। মানে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র আমাদের শিল্পী মানে এই আয়তক্ষেত্র থাকবে। শুধুমাত্র শিল্পী মানে কি? শুধুমাত্র আয়তক্ষেত্র থাকবে। বোঝা গেল? শুধুমাত্র শিল্পী মানে কি? আয়তক্ষেত্র থাকবে। তাই ভালো করে দেখো এই যে আয়তক্ষেত্রের মধ্যে, শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে আছে দেখো শুধুমাত্র এই 30টা, তারা ডাক্তার বা খেলোয়াড় কোনো কিছুর মধ্যেই আমাদের বলেছে থাকবে না। তার মানে সঠিক উত্তর আমাদের কি হবে? ডি অপশন, 30। এই শিল্পী, শুধুমাত্র শিল্পী কজন? দেখো 30 জন। তারা শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে আছে, তারা বৃত্তের মধ্যে নেই, ত্রিভুজের মধ্যেও নেই। পরবর্তী বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? 62 দাগেরটা, এমন কতজন ডাক্তার রয়েছেন যারা খেলোয়াড় নয়, শিল্পীও নয়। নয় ডাক্তার হবে কিন্তু তারা খেলোয়াড় হবে না, শিল্পী হবে না। ডাক্তার মানে কি? ত্রিভুজ। তাই শুধুমাত্র ত্রিভুজকে বোঝাবে, যারা আমাদের বৃত্তের মধ্যেও থাকবে না, আয়তক্ষেত্রের মধ্যেও থাকবে না। তাহলে কতজন আছে? 17 জন। দেখা মাত্র বুঝতে পারছি 17 জন। পরবর্তী প্রশ্ন, এমন কতজন খেলোয়াড় রয়েছে যারা শিল্পীও নয়, ডাক্তারও নয়। তাই কতজন খেলোয়াড়? খেলোয়াড় মানে কি? এই যে আমাদের বৃত্ত, শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে কতজন? 25 জন। ঠিক আছে? তাহলে দেখা মাত্র আমরা বুঝতে পারলাম, খুব সহজ। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 64 দাগেরটা বলেছে যে এটা সিরিজ 21, 22, 26, 35, 76 এর মধ্যে। দেখো একটু করি আমরা, দিদি দেখি 21, 22, 26, 35, জিজ্ঞাসা চিহ্ন, তারপর কত আছে? 76। একটু ভালো করে দেখো। প্রথম আমাদের দেখার কাজ কি? গ্যাপ। গ্যাপ মানে কত? 1 বেড়েছে। এখানে গ্যাপ কত? 4 বেড়েছে। এখানে গ্যাপ কত? 9 বেড়েছে না? 36 আর 9, 6 9 15 5 7, তাই তো? 35 হচ্ছে, 9 বেড়েছে। এরপর আমাদের কত বাড়বে একটু দেখি। এখানে দেখো ভালো করে দেখো, তাহলে 1 4 9, 1 মানে 1 এর স্কোয়ার, 4 মানে 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, পর 4 এর স্কোয়ার মানে কত? 16। তাহলে 16 যদি বাড়ে, 35 আর 16 যোগ করলে কত হবে? 35 16 যোগ করলে কত হবে? 51 হবে। 51 আমাদের অপশন আছে, তাই তো? 51। 16 এর স্কোয়ারের পর 5 এর স্কোয়ার মানে 25 হবে। তাহলে দেখো 51 সালে 25 যোগ করলে কত হচ্ছে? 51 25 যোগ করলে কত হচ্ছে? 76। তার মানে ঠিক আছে, 76 আছে আমাদের এখানে। তাই বোঝা গেল সঠিক উত্তর। তাহলে প্রত্যেকটা সংখ্যার পরপর স্কোয়ার হচ্ছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। খুব সহজ জিনিস ছিল, কোনো অসুবিধা নেই। দেখো পরবর্তী প্রশ্ন, সে একইভাবে দেখো শ্যাম উত্তর দিকে 30 মিটার হাঁটলো, তারপর সে বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলো, তারপর বাম দিকে ঘুরলো।
আমরা সেই একই নিয়ম করবো, উত্তর, পূর্ব, তারপরে দক্ষিণ, তারপরে কি পশ্চিম। পরপর আমরা জিনিসগুলো লিখে দেবো। উত্তর, উত্তরের সাথে দক্ষিণ হবে, এক ঘর ছেড়ে পূর্বের সাথে পশ্চিম হবে, তাই তো, পশ্চিম। শর্ট করে লিখবো। তাহলে উত্তর দিকে কত পড়েছে, উত্তর দিকে 20 মিটার, উত্তরের নিচে লিখবো 20। তারপর বাম দিক, বাম দিক মানে কোন দিক, এটা তো ডান দিক, এটা বাম দিক, এটা বাম দিক, তো এটা বাম দিক। তাহলে এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, মানে সে পশ্চিমের দিকে যাবে। কত মিটার, 20 মিটার। ঠিক আছে, লিখে নিলাম পশ্চিমের দিকে 20, এইভাবে লিখে নেবো শর্টকাট। এরপর বাম দিকে ঘুরে 20 মিটার আসলো, এখন এখানে ছিল। এরপর আবার বাম দিক, বাম দিক মানে কোন দিক, এটা বাম দিক, এটা ডান দিক, তাই তো, এটা ডান দিক, এটা বাম দিক। সহজ নিয়ম, এটা ডান দিক, এটা বাম দিক। তাই দেখো এদিকে বাম দিক যাবে কত, 30 কিলোমিটার, এই 30 মিটার, 30 মিটার লিখে নিলাম। ঠিক আছে, এবার বলছে সে নিজের প্রারম্ভিক স্থান থেকে কত দূরে আছে। এবার আমাদের কি নিয়ম, কি উত্তর দক্ষিণ বিয়োগ হয়, পূর্ব পশ্চিম বিয়োগ হয়। দেখো উত্তর দক্ষিণ, উত্তর কত 30, দক্ষিণ কত 30, তাহলে কিছু থাকবে কিছু থাকবে না, দুটোই কেটে যাচ্ছে, শূন্য। পূর্ব আর পশ্চিম, পূর্ব নিচে কিছু নেই, পশ্চিমে কত আছে 20, তাহলে 20 মিটার কি হবে, 20 মিটার পশ্চিম হবে। বোঝা গেল, সঠিক উত্তর কি হবে, 20 মিটার পশ্চিম হবে। কোনো কিছু বোঝা আছে, একদম সহজ, কিচ্ছু কিন্তু বোঝার নেই, শুধু আমরা জাস্ট বলবো সেটা লিখে দেবো। আর ডান দিক বাম দিক কিন্তু আমাদের সেম, আমাদের ডান হাতটা ডান দিক, বাম দিক হাতটা বাম দিক, কোনো কিছু বোঝার নেই। পরবর্তী প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় ক্যাট কেটে লেখা হয় তাহলে ডগ কে কি লেখা হবে। দেখো CAT, ক্যাট মানে কি DDY, ক্যাট মানে কি DDY। সি থেকে ডি দেখো কত বাড়ছে, 1 বাড়ছে। এ থেকে ডি কত বাড়ছে, 3 বাড়ছে। টি থেকে ওয়াই কত বাড়ছে, 5 বাড়ছে, তাই তো, মানে 1 3 5 বেড়েছে। তাহলে দেখে দিই DOG, ডগ, ডগ মানে কত হবে, 1 বাড়বে, 1 মানে কি হবে, ই হবে। ও 3 বাড়বে, 3 বাড়লে কত হবে, আর হবে। 5 বাড়লে কত হবে, জি, জি 7, 7 এর পাশে কত হবে, 12 হবে। 12 মানে কি হবে, জে কে এল, এল হবে। তাহলে ERL কোথায় আছে, ERL এই যে অপশন, বোঝা গেল। এরপর দেখো কুমার কি বলা হচ্ছে, যদি এটা লেখা হয় তাহলে এখানে কি লেখা যাবে। দেখো কুমার KUMAR, দেখা মাত্র এগুলো আমাদের খুব সহজ হবে। ঠিক আছে, JTLZQ, ভালো করে দেখো। KJ, কে থেকে জে -1, ইউ থেকে টি কি হচ্ছে -1, এম থেকে এল -1, এ থেকে জেড -1, আর থেকে কিউ -1। এবং সহজ আছে, শুধু -1 বুঝে যাবে, খুব সহজ। পরবর্তী প্রশ্ন, 5 25 7 কত হবে। দেখো খুব দেখা মাত্র বুঝতে হবে যে 5 থেকে 25 স্কোয়ার করলে কত হয় 25, এখানে 7 7 এর স্কোয়ার করলে কত হবে 49। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ সেট, এত সহজ সেট কিন্তু থাকবে না, আমাদের জাস্ট বোঝার জন্য কেন থাকে, জাস্ট দেখার জন্য। আমাদের কিন্তু প্রিভিয়াস যে প্র্যাকটিস সেটগুলো আছে ওগুলো কিন্তু দেখতে হবে, এনটিভি সিরিয়ালের পরীক্ষার জন্য ওই সেটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, রিজনিং প্লে লিস্টে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, অংশ থেকে খুব ভালো প্রশ্ন, CEHJMORTW কি হবে। তাহলে দেখো সি থেকে এইচ, আমরা কি করবো, ডিফারেন্স বের করবো। প্রথম কাজ কি আমাদের, ডিফারেন্স বের করা। একটু ভালো করে দেখো ডিফারেন্স কিভাবে বের করবো। সি থেকে এইচ এর প্রথমগুলোর সঙ্গে রিলেশন হয়, তাই তো, প্রথমগুলোর সঙ্গে প্রথমগুলো, দ্বিতীয়গুলোর সঙ্গে দ্বিতীয়গুলোর সঙ্গে রিলেশন থাকে, তাই তো। তাহলে দেখো সি থেকে এইচ, সি কত, সি হচ্ছে 3, এইচ কত 8, 3 থেকে 8 কত বাড়ছে, 5 বাড়ছে। এইচ থেকে এম কত বাড়ছে, 5 বাড়ছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছি 5 বাড়ছে। উপরগুলো দেখি, ই থেকে জে কত বাড়ছে, 5 বাড়ছে। জে থেকে ও 5 বাড়ছে, দেখা মাত্র বুঝতে পারছি। ও থেকে টি 5 বাড়ছে, তো এরপর 5 বাড়বে। তাহলে টি থেকে যদি 5 বাড়ে, টি মানে 20, 20 এর পাশে কত হবে 25, 25 মানে কত হবে 25 মানে ওয়াই হবে। সঠিক উত্তর আমাদের কি হবে, ডি হবে। এরপর দেখো এই রিলেশন, এগুলো কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, মিসিং নাম্বারের প্রশ্ন। এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের সঠিক করা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। একটু দেখো, এই যে আমাদের সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর সঙ্গে আমাদের এই 12 আনতে হবে যে কোনো ভাবে। এই সংখ্যাগুলোর সাথে মিলিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে স্কোয়ার কিউব করে আমাদের এই বড় জিনিসটা আনতে হবে সবসময়, এইটা নিয়ম। ছোটগুলো সংখ্যার সাথে করে আমাদের 12 আনতে হবে। দেখো 4 দোকানে 8, 3 4 যদি যোগ করি, 4 আর 2 6, 3 আর 5 8, 8 আর 6 যোগ করলে 14 হবে না। ঠিক আছে, গুণ করি 3 4 12, আর এদিকে কত 5 দোকানে 10 22, তাও এখানে 12 আছে, হবে না। ঠিক আছে, এই 3 দোকানে 6, 4 5 20, 20 থেকে 6 বাদ দিলে কত হবে, 20 থেকে 6 বাদ দিলে হবে 14, তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে একটুখানি অন্য কিছু ভাবি। দেখো 3 4 5 2 সবগুলো যদি আমরা গুণ করি কত হবে, 5 দোকানে 10, 3 4 12, 120। এই 120 থেকে আমাদের কত আনতে হবে, 12 আনতে হবে। তাহলে 120 থেকে যদি 12 আনতে হবে, আমরা যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 12 হবে, তাই তো, 12 হবে। এবার দেখো 6 5 2 3 গুণ করলে কত হবে, 5 6 30, 30 দোকানে কত, 30 দোকানে 60, 3 6 18, 180। এই 180 দেখো 18 হয়েছে, তার মানে কত দিয়ে ভাগ হয়েছে, 10 দিয়ে ভাগ হয়েছে, তার মানে 18 হচ্ছে, তাই তো। মানে প্রত্যেকটা সংখ্যা গুণ করে 10 দিয়ে ভাগ, তাই তো, 10 দ্বারা কি হয়েছে, ভাগ হয়েছে। তাহলে এখানেও দেখি 2 গুণ 2 4, 4 5 8 40, 40 দোকানে কত 80, 80 দোকানে কত 160,
160কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 16 হবে, তাই তো 16 হবে। খুব কিন্তু ভালো একটা প্রশ্ন, মিসিং নাম্বারে কিন্তু সহজ আমাদের মাথায় আসে না, অনেক প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু আমরা পারবো। দেখো পরবর্তী প্রশ্ন, সেই একই রকম প্রশ্ন, এই দুটোর সঙ্গে রিলেশন করে আমাদের বড় জিনিসটা আনতে হবে। সবসময় বড় জিনিসটা আনতে হবে, কি ছোট জিনিসের সঙ্গে রিলেশন করে। দেখা মাত্র আমরা বুঝতে পারছি 20 হয়েছে, 4 2 8, 8 এর ডবল 16, এটা হবে না। 4 এর স্কোয়ার করলে একটু ভালো করে ভাবি, দেখো 4 এর স্কোয়ার করলে কত হয়? 4 এর স্কোয়ার মানে কত? 16। 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। এই 16 আর 4 যোগ করলে কত হয়? 16 আর 4 যোগ করলে কত হবে? 20 হবে, ঠিক আছে, হতে পারে। এটা দেখি 9 এর স্কোয়ার করলে কত হবে? 81। 3 এর স্কোয়ার করলে কত? 9 হবে। তাহলে 81 আর 9 যোগ করলে কত হয়? 81 আর 9 যোগ করলে 90, ঠিক আছে, খুব ভালো মিলে যাচ্ছে। তাহলে দেখি 5 এর স্কোয়ার মানে 25, 1 এর স্কোয়ার মানে কত? 1। তাহলে 25 আর 1 যোগ করলে কত হবে? 26 হবে। তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে? 26 হবে। বোঝা গেল? এগুলো কিন্তু দেখা মাত্র আমরা প্র্যাকটিস করলে পরে পারবো, অনেক আমাদের প্র্যাকটিস দরকার। পরবর্তী প্রশ্ন, দেখো বলেছে যোগ মানে কি, গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে, এগুলো কিন্তু বেঙ্গল ডব্লিউবি পরীক্ষার জন্য খুব আসে, এই ধরনের প্রশ্ন এসছে, ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন দেখলে পরে বুঝতে পারবো। তাহলে দেখো এটা মানে আমাদের বলে দেবে যোগ মানে কি, গুণ, এটা যেটা বলে দেবে এখন সেই অর্থটা নিয়ে কাজ করব। গুণ মানে কি, ভাগ, এখন কিন্তু আমরা ভাগ নিয়ে কাজ করব। তাহলে দেখো যেটা বলে দেবে সেটা নিয়ে কাজ করতে। বিয়োগ মানে কি, যোগ, তাহলে এখানে বিয়োগের জায়গায় কি লিখবো? যোগ। ভাগ মানে কি, ভাগের অর্থ বিয়োগ, বিয়োগ লিখবো। গুণের অর্থ কি, গুণ মানে, গুণ মানে আমাদের বলে দিচ্ছি ভাগ, ভাগ করব, ঠিক আছে। 3 প্লাস মানে কি, যোগ মানে গুণ, গুণ কত? 2, তাই তো। তাই একটু ভালো করে আমরা যদি লিখি 20 মাইনাস 5 ভাগ 18 গুণ 3 যোগ 2, এটা আমাদের আছে। দেখো বিয়োগ মানে কি, যোগ, সেই যোগ লিখবো। ভাগ মানে কি, বিয়োগ, বিয়োগ করব। গুণ মানে কি, ভাগ করব। যোগ মানে কি, যোগ মানে আমাদের গুণ, গুণ করব। তাহলে এখানে আমাদের যেগুলো আমাদের বলবে সেই অনুযায়ী কিন্তু এখন আমাদের কাজ হবে, আগের অনুযায়ী কিন্তু কাজ হবে না। এখন আমাদের যেটা বলে দিয়েছে সেইটা কিন্তু কাজ করতে হবে। তাহলে প্রথম আমাদের কার কাজ হয়? ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটা কিন্তু গুণ, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ 3 2 কত হবে? 6 হবে। সহজ নিয়ম, মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে ভাগের কাজ, যোগ বিয়োগ, এর মধ্যে ভাগের কাজ হবে। 6কে 18কে 6 দিয়ে ভাগ করলে 3 হবে, তাই তো, 3 হবে। তাহলে 20 যোগ 5 মাইনাস 3, 20 যোগ 5 মাইনাস কত? 3। 20 আর 5 25, 25 থেকে 3 বাদ দিলে কত হবে? 22 হবে। 22 অপশন আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে রিলেশন আমাদের নাম্বার সিরিজ, একটা ভালো প্রশ্ন কিন্তু রয়েছে 98 95, এটা একটু ভালো করে যদি আমরা করে দেখি। দেখো 98 98, এটা আমাদের নিচে লিখছি 98 95 86 82 66, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 36, ভালো করে দেখো একটু ভালো। এর প্রথম আমাদের গ্যাপ দেখতে হবে 98 থেকে 93, কত গ্যাপ? এখানে আমাদের 98 থেকে 95 হচ্ছে, মানে কি হচ্ছে? মাইনাস হচ্ছে, মাইনাস কত? 3 হচ্ছে, তাই তো, মাইনাস 3, ঠিক আছে। পরবর্তী দেখি এখানে কত গ্যাপ? 95 থেকে আমাদের কত হয়েছে? 86 হয়েছে। একটু ভালো করে দেখি 95 থেকে 86 মানে 4, 4 আর 5 কত গ্যাপ? 9 এর গ্যাপ। এরপর আমাদের দেখি কত গ্যাপ? 86 থেকে 82, 4 এর গ্যাপ, ঠিক আছে। এখানে দেখি 82 থেকে কত হয়েছে? 66, তাহলে কতর গ্যাপ? 6, 16 গ্যাপ, তাই তো, 16 গ্যাপ, ঠিক আছে। এরপর আমাদের একটা গ্যাপ খুঁজতে হবে, এখানে একটা গ্যাপ হবে, এই জায়গাটা কিন্তু বের করতে হবে, এখানে একটা গ্যাপ হবে। একটু ভালো করে দেখো, প্রথমে আমাদের 3 মাইনাস হলো, তারপর কত মাইনাস হলো? 9 মাইনাস হলো। 4 মাইনাস হলো, তারপর কত মানে? 16 মাইনাস হলো। তাহলে একটুখানি যদি দেখি 3 থেকে 3, দেখো 3 থেকে কত? 3 এখানে স্কোয়ার করলে কত হয়? 3 এর স্কোয়ার করলে পরে 9 হয়। 4 এর স্কোয়ার করলে কত হয়? 16 হয়, তাই তো। এটা আমাদের বুঝতে পারছি, এটা দেখা মাত্র আমরা বুঝতে পারছি যে এইভাবে হচ্ছে। কিন্তু এর পরবর্তী দেখো 3 থেকে কত হলো? 3 এর পর 4 হলো, তাই 4 এর পর নিশ্চয়ই কি হতে হবে? 5 হবে। দেখি আমরা 5 করে, তাহলে 5 করলে কত হবে? 5 আর 5 এখানে কত হবে? 5 এর স্কোয়ার 25। তাই দেখো 66 থেকে আমরা যদি 5 বাদ দিই কত হবে? 61, কত হবে আমাদের? 61 হবে। 61 অপশন আছে, ঠিক আছে, এই 61 হবে। এরপরে দেখো 61 থেকে কত হয়েছে? 36, এই 61 থেকে 36 মানে দেখো কত কত কমেছে? 25 কমেছে, মানে 5 এর স্কোয়ার 25 কমেছে, তাই তো, 25। তার মানে আমাদের সঠিক উত্তর সি অপশন। বোঝা গেল? দেখো 3 9 4 16, মানে 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এরপর 5 5 এর স্কোয়ার 25। তাহলে 66 থেকে যদি আমাদের দেখো 66 থেকে যদি 5 কমে তাহলে কত হবে? 66 থেকে 5 কমলে কত হবে? 61 হবে। আবার এই 5 এর স্কোয়ার কমবে, 5 এর স্কোয়ার মানে 25 কমবে, তাহলে এই 61 থেকে যদি 25 কমে যায়, দেখো ভালো করে কত হবে? 36 হবে। দেখো 36 আছে, তার মানে আমাদের সঠিক উত্তর এটা। খুব ভালো কিন্তু রিজনিংটা, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় একটু মধ্যে। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন একটু ভালো করে দেখো 16 24 36 81, ঠিক আছে। দেখো 16 24 ডিফারেন্স বের করো, 16 থেকে 24 8, 24 থেকে 36 কত ডিফারেন্স? 12, ঠিক আছে। একটু ভালো করে দেখো 16 24 36 81, এখানে ডিফারেন্স দেখি কত ডিফারেন্স? 8,
8 বেড়েছে, এখানে ডিফারেন্স কত 12 বেড়েছে, এরপর কত বাড়তে পারে 8 12, এরপর কত বাড়তে পারে 16, 16 যদি বাড়ে তাহলে কত হবে 36 আর 16, 16 যদি বাড়ে 36 আর 16 কত হবে 52 হবে। ঠিক আছে, 52 হতে পারে, 52 অপশন আছে। ঠিক আছে, 52 অপশানে আছে, তাই তো 52 অপশন আছে। এরপর দেখো 16 পর তাহলে কত বাড়বে 20 বাড়বে, তাহলে 52 প্লাস 20 যোগ করলে কত হবে 72, কিন্তু এখানে আমাদের আছে কত 81, তাহলে এটা আমাদের এই নিয়মে আসছে না, তাই তো এই নিয়মে আমাদের আসছে না। ঠিক আছে, এই নিয়মে কিন্তু আমাদের আসছে না, তাহলে এখানে 81 হলো না, এখানে আমাদের হওয়া দরকার ছিল কত 72, তাহলে এই নিয়মে না অন্য কিন্তু একটু ভাবো। দেখো এই নিয়মে কিন্তু আমরা রিজনিংটা আমরা করিয়েছিলাম, খুব ভালো কিন্তু রিজনিং। দেখো 16 থেকে 24 কত, এই 16 থেকে 24 যদি আমরা দেখি 16 থেকে 24 এটা হচ্ছে 1.5 গুণ বেড়েছে, মানে 1.5 গুণ হয়েছে। ঠিক আছে, 24 থেকে 36 কত হয়েছে জানো, এটাও আমাদের 1.5 গুণ হয়েছে। আবার এই 36 থেকে আমরা যদি 1.5 গুণ করি, মানে 36কে যদি আমরা 1.5 গুণ করি, 1.5 গুণ মানে কি 1.5 করবো, এটা কাটাকুটি করলে হবে নিচে হবে 0, এটা হবে 3, এটা হবে 2, 2 দিয়ে কাটলে হবে কত 18, 3 18 কত হবে 54 হবে, 54 অপশন আছে। ঠিক আছে, এটা দেখি 54 যদি হয়, এবার তারপর কত হবে 54 সঙ্গে 1.5 গুণ, 1.5 গুণ মানে কত 1.5, সেই পয়েন্ট তুলে নিচে 10, 3 হবে নিচে 2 হবে, 2 দিয়ে কাটলে কত হবে 27, 3 7 কত 81 আছে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটার সঙ্গে 1.5 গুণ হচ্ছে। এই রিলেটেড কিন্তু আমরা ডিটেলস ক্লাসে করেছি, 1.5 গুণ 2 গুণ 2.5 গুণ এইভাবে পরপর বাড়ে। ঠিক আছে, এই ধরনের কিন্তু হয়, আমরা ডিফারেন্স বের করে যদি কোনো রিলেশন খুঁজে না পাই তখন এই ধরনের কিন্তু আমাদের দেখতে হয়। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে 75 দাগেরটা, এই যে আমাদের বড় সংখ্যারা সবসময় এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, সবসময় আমাদের দেখতে হবে কি এই বড় জিনিসটা আনতে হবে। কিভাবে আনতে হবে, এই ছোট জিনিসের সঙ্গে আমাদের রিলেশন বের করে বড় জিনিসটা আনতে হবে। ঠিক আছে, এই দেখো বড় জিনিস আমাদের রয়েছে, এখানে দেখো 47 রয়েছে, তাহলে দেখো 19 আর 16 এটা যোগ করলে কত হয় 35 হয়, কিন্তু আমাদের এখানে আছে কত 25 আছে, তাই তো। ঠিক আছে, তাই তো এটা আমাদের আসতে হবে। এখানে কিন্তু এইভাবে যদি আমরা করি একটু তাহলে দেখো এটা কিন্তু এইভাবে আমাদের কোনো রিলেশন কিন্তু একটু ভালো করে দেখো কোনো কিছু আসছে না। একটুখানি এইভাবে দেখি বড় জিনিস দেখো, এখানে কিন্তু এইটা কিন্তু বড় জিনিস, 78টা কিন্তু বড় জিনিস, সেগুলো কিন্তু 19 15 25 16 কিন্তু খুব কাছাকাছি আছে। বড় জিনিস কিন্তু দেখো 78 144। ঠিক আছে, তার মানে কি এই উপর নিচে কিন্তু রিলেশন একটু আমরা পাবো না। আমরা যদি এইভাবে দেখি এখানে, ঠিক আছে এই 19 আর 20 এর মধ্যে কিন্তু 78, একটু ভালো করে দেখো তো বড় জিনিস। এই 25 আর 47 এর মধ্যে দেখো বড় জিনিস কত আমাদের এই 144, তার মানে এইভাবে কিন্তু আমাদের রিলেশনটা রয়েছে। ঠিক আছে, লম্বালম্বি ভাবে আমাদের নেই। ঠিক আছে, একটু আমাদের এগুলো প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো 19 আর 20 এদের মধ্যে রিলেশন করে আমাদের কত করতে হবে 78 করতে হবে। দেখো 19 আর 20 যদি আমরা যোগ করি কত হবে আমাদের 38, এই 8 কত হচ্ছে 39, 39 যদি 2 করি কত হবে আমাদের 78 হয়ে যাচ্ছে। ঠিক, খুব ভালো নিয়ম পেয়ে যাচ্ছি। দেখি এটা দেখি কি করা হয়, 25 আর আমাদের 47 যোগ করি কত হবে, 25 আর 47 যোগ করলে কত হচ্ছে 2 77, তাই তো কত হচ্ছে 72, এই 72কে 2 করলে কত 144 হয়, তাই তো মিলে যাচ্ছে, তাই তো খুব সহজ। তার মানে এই দুটো যোগ করে আমাদের কি হচ্ছে ডবল হচ্ছে, তার মানে 16 যোগ 13 যোগ করলে কত হবে 16 আর 13 29, তাই তো 29 ডবল করলে কত হবে 58 হবে। তার মানে সঠিক উত্তর কত হবে সি। বোঝা গেল, সবসময় আমাদের বড় জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দিক থেকে করবো, উপর নিচে করবো না আর এইভাবে করবো। পরবর্তী দেখো এবার আমাদের অঙ্কের বিষয়গুলো আসছে, খুব ভালো প্রশ্ন আছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, কোনো জিনিস 20% লাভে বিক্রি করলে জিনিসটি 20% ক্ষতিতে বিক্রয় করার তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়, তাই জিনিসটির ক্রয় মূল্য কত। আমরা শর্টকাট মেথড করবো, ঠিক আছে, আমরা কিন্তু ডিসক্রিপটিভ বেশি আলোচনা করবো না। কোনো একটা জিনিস 20% লাভে যদি বিক্রি করি, মানে ধরো ক্রয় মূল্য আমাদের 100 টাকা, 20% যদি লাভে বিক্রি করি কত বিক্রি করবো 120 টাকা, যদি 20% ক্ষতিতে বিক্রি কত বিক্রি করবো 80 টাকা, তাই তো। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 100 যদি আমাদের কেনা থাকে সবসময় 100% হয়, এটা 120%, এটা আমাদের 80%, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট 40%, আর এই 40% মানে কত টাকা বলেছে 60 টাকা বেশি, তাই তো। তাহলে এর মধ্যে ডিফারেন্স বলেছে 60 টাকা আর আমাদের 40%, তাই 40% মানে যদি 60 টাকা, জিনিসটি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কত 100%, এই সিপি মানে সবসময় 100, তাহলে 40% মান যদি 60 হয়, 40% মান যদি 60 হয় তাহলে 1% মান কত হবে 40/60, এই 60/40, 100% মান কত হবে 100 দিয়ে গুণ করতে হবে, ওই কাটাকুটি আমাদের মুখে মুখে 4 পজিশন কত 100, 25 গুণ 6, 6 পজিশন কত হলো 150 টাকা হলো, তাই তো 6 পজিশন কত হলো 150, তাই সঠিক উত্তর আমাদের কত হবে এটা। এগুলো কিন্তু আমরা শর্টকাট করবো, এখন আমরা ডিটেলস আলোচনা করবো না। বলছে এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রয় করেন, যদি সে 5% কম দামে জিনিসটি কিনে 1 টাকা কম দামে জিনিসটি বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। ভালো করে বোঝো, জিনিসটা ধরো 100 টাকা কেনা দাম, ক্রয় মূল্য কত 100 টাকা, বলেছে
5% লাভে বিক্রি করে, তাহলে লাভে যদি 5% বিক্রি করে তাহলে কত বিক্রি করবে? 105 টাকা। 5% লাভ মানে 105 টাকা বিক্রি করবে। বলছে সে যদি জিনিসটি 5% কমে কিন্তু, মানে 100 টাকা যদি কেনে 5% কম মানে কত? এখন ক্রয় মূল্য কত? এখন ক্রয় মূল্য 95 টাকা। এবং জিনিসটি যদি সে 1 টাকা কমে বিক্রি করতো তার 10% লাভ হতো। 10% লাভ মানে কত? এই 95 যদি 10% লাভ করতে হয়, তাহলে 95 10% লাভে যদি বিক্রি করতে হয় তাহলে সে বিক্রি করবে কত টাকা? এখন বিক্রি করবে কত টাকা? এই 95 10% লাভে যদি বিক্রি করে 110/100 কাটাকুটি করলে কত হবে? 5 দোকানে 10, 5 19 95, এটা কাটাকুটি করলে কত হবে? এটা আমরা শর্টকাট কাটাকুটি অন্যভাবে করতে পারি, এভাবে করলে হবে। তাহলে 19 11 গুণ করলে কত হবে? 9 1 1 1 9 2 129, তাহলে 100 9 কে 9 1 19 9 কে 9 1 1 1 9 10 0 হাতে গেল 1 200 কত? 209। তাই 209 বাই কত? 209 বাই 2 মানে কত হচ্ছে? 104.5। মানে এটাতে বিক্রি করবে, মানে 95 টাকা যদি কেনে সে 10% লাভ করতে হয়, বিক্রি করবে কত টাকা? 104 টাকা 50 পয়সা। আগে বিক্রি করছিল কত টাকা? আগে বিক্রি ছিল তার কত? 105। ভালো করে, আগে বিক্রি করছিল কত টাকা? 105। এখন বিক্রি করছে কত? 104 টাকা 5 পয়সা, এই 50 পয়সা, তাই তো? এটা বুঝতে পারো। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স 0.5 মানে 8 আনা 50 পয়সা, 0.5 টাকা। এই 0.5 টাকা কম, এটা 0.5 টাকা মানে ক টাকা কম? প্রশ্ন বলেছে কত? 1 টাকা কম। তার মানে 0.5 এর মান কত? 0.5 এর মান হলো 1 টাকা। আমাদের প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে জিনিসটির ক্রয় মূল্য কত, মানে ক্রয় মূল্য মানে কত ধরেছে? 100 টাকা। ক্রয় মূল্য কত ধরেছে? 100। তাই 100 মান কত? তাহলে 0.5 মানে যদি 1 টাকা হয় তাহলে 100 মানে কত হবে? পয়েন্ট তুলে দিলে উপরে কত যাবে? 0 যাবে, তাই তো? পয়েন্ট তুলে দিলে উপরে 0 যাবে। 5 দিয়ে কাটলে কত হবে? 2 হবে। তাই 2 100 গুণ করলে কত হবে? 200 হবে। সঠিক উত্তর হবে কত? 200। বোঝা গেল? এই নিয়মে কিন্তু করতে হবে, একটু প্রশ্ন কিন্তু বোঝার আছে। 100 ক্রয় মূল্য, এখন বলেছে 5% লাভ 105, এখন 5% কম দামে কেনে, তাহলে কত কিনবে? 95। আবার 10% লাভ করবে, মানে 95 10% লাভ করবে, মানে 104 টাকা 50 পয়সা বিক্রি করবে। তাহলে আগের থেকে এখন কত টাকা ক্ষতি হচ্ছে? 50 পয়সা ক্ষতি। আর 0.5 মানে কত? 1 টাকা। পরবর্তী প্রশ্ন, হেমন্ত এত টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ শুরু করলেও 8 মাস পরে 70,000 টাকা নিয়ে সন্দীপ ব্যবসা শুরু করেও 3 বছর পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? আমরা যদি লাভ কার অনুপাতে হয়? সবসময় লাভ ক্ষতি কার অনুপাতে হয়? লাভ ক্ষতি হবে তার টাকা মানে মূলধন প্লাস কত সময় ধরে আছে তার উপর নির্ভর করে, তাই তো? লাভ ক্ষতি সবসময় টাকা তার মূলধন প্লাস কত সময় ব্যবহার করছে তার উপর। তাই দেখো এখানে 50, এখানে 70, এই সহজ নিয়ম আমরা পরীক্ষার সময়, এই দেখো যেহেতু প্রত্যেকটার পরে 4 করে শূন্য আছে, আর 4 করে শূন্য কি করব? পরীক্ষার সময় তুলে দেবো, আমাদের শর্টকাট ক্যালকুলেশন সহজ হবে। তো একটু ভালো করে দেখো কে কে আছে? হেমন্ত আর সোরেন। এই যে হেমন্ত আর আছে কে? সন্দীপ। দেখো হেমন্ত আর সন্দীপ, দেখো ভালো করে। হেমন্ত কত টাকা? 50 টাকা। ধরো এই 3টে শূন্য এখানে 4টে শূন্য আমরা তুলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এর 5 টাকায় 7 টাকা, এটা আমরা পরীক্ষার শর্টকাটে ধরবো। এর 50,000 আছে, এই 50 5 তুলে দেয়। সন্দীপে কত? 7। 70 ছিল তো 7 করে নাও, দুটো শূন্য সব করা শূন্য তুলে দাও। এবার দেখো বলেছে প্রথমে শুরু করেছে হেমন্ত, 8 মাস পরে এসছে এত টাকা নিয়ে, আমাদের এসছে কি? সন্দীপ। টোটাল 3 বছর। 3 বছর মানে কতদিন? 3 বছর মানে আমাদের কতদিন? এই সময় 3 বছর। 3 বছর মানে কত মাস? 3 গুণ 12 মানে 3 12 36 মাস। এই হেমন্তর টাকাটা কত মাস খাটবে? 36 মাস খাটবে। 36 মাস খাটবে, তাই তো? হেমন্ত প্রথম থেকে শুরু করেছে, কিন্তু এই সন্দীপের টাকাটা কতদিন খাটবে? সন্দীপ 8 মাস পরে এসেছে, তাহলে 36 থেকে 8 বাদ দিলে কত থাকবে ওর? 26, তাই তো? 28 মাস খাটবে, তাই তো? 28 মাস, কারণ 8 মাস বাদ যাবে। 36 থেকে 28 বাদ দিলে কত থাকবে? 36 থেকে 8 বাদ দিলে 28, এর 28 মাস কাটবে, তাই তো? তাহলে হেমন্ত কত থাকবে? 5 গুণ 36, আর সন্দীপের কত থাকবে? 7 গুণ 28। এটা আমরা সহজ পেয়ে গেলাম। আর আমাদের ক্যালকুলেশন যাচ্ছে, দেখি ক্যালকুলেশন অন্য কোনো ভাবে ক্যালকুলেশন আমাদের পাওয়া যাচ্ছে না, তাই তো? এবার লভ্যাংশে বলছে অনুপাত কি হবে? এটা গুণ করলে কত হবে? একটু ক্যালকুলেশন আমরা করে নিই, কত হবে ক্যালকুলেশন করলে পরে? এখানে শূন্য শূন্য কোনো কিছু কাটাকুটি যাচ্ছে? কোনো কিছু কাটাকুটি যাচ্ছে। 5 6 30, শূন্য হাতে থাকলো 3, 3 5 15 3 18 180, 7 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 2 14 5 কত? 19, 196। এবার দেখো 180 আর 196 হচ্ছে, আর কোনো কিছু ভাবে কাটা যায়? 4 দিয়ে দেখি, 4 দিয়ে 4 45 সঙ্গে 180, 4 দিয়ে কাটলে 4 4 16, 3 36, 4 9 36। আর কাটা যায়? যায় না। তাহলে আমাদের 45 আর কত হচ্ছে? 49। সঠিক উত্তর হবে 45 আর 49। তাহলে শর্টকাট কি?
যে টাকাটা থাকবে এই শূন্যগুলো প্রত্যেকে দেখো 3টে করে শূন্য আছে, 4টে করে শূন্য আছে, সেজন্য তুলে দিলাম। আমরা শূন্য রাখলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা, এই আর কি। ঠিক আছে, প্রত্যেকের আমরা সমানভাবে তুলে দিতে পারি শূন্যগুলো যদি থাকে। ঠিক আছে, এবার এর 36 মাস, এর কত মাস? 28 মাস, কারণ কি 8 মাস পর যোগ করেছে, যেহেতু টোটাল 3 বছর। এবার পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল বলেছে, দুটি সংখ্যার যোগফল 15, তাদের বর্গের যোগফল 113, সংখ্যা দুটির গুণফল কত হবে? দুটি সংখ্যা দুটো এক্স আর ওয়াই, এই সংখ্যা দুটোর যোগফল কত? এক্স আর ওয়াই যোগফল 15, তাদের বর্গের যোগফল, বর্গ মানে বুঝি, বর্গ মানে কি? এক্স স্কোয়ার, বর্গের যোগফল, বর্গ মানে স্কোয়ার, তাহলে বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কত? 113। তাহলে একটু ভালো করে যদি লিখি, ঠিক আছে, এটা মানে কত বলেছে? এটা মানে 15, তাই তো এক্স প্লাস ওয়াই এর যোগফল কত? সংখ্যা দুটোর যোগফল কত? 15, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? 113। এটা আমাদের প্রশ্ন বলে দিয়েছে, বলেছে সংখ্যা দুটোর গুণফল মানে কি? এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে, এক্স ওয়াই। তাহলে দেখো, এটা যদি আমরা স্কোয়ার করি, এগুলো আমাদের সূত্র আছে, বীজগণিত সূত্র, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মানে কি? এ স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। এটা মানে এর পাশে 15 স্কোয়ার করলে কত হবে? 225। ঠিক আছে, এবার দেখো, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab সমান সমান 225। দেখো, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? 113, এই জায়গায় 113 বসাবো, প্লাস 2xy, এ পাশে আমাদের 225, এই 213 পাশে, এই 113 পাশে লিখে মাইনাস 113, তাই 213, 225 থেকে এটা বাদ দিলে কত হবে? 100 কত? 12, তাই 2xy মানে কত হলো? 2xy মানে হলো কত হলো? 112, তাহলে xy মানে কত হবে? 112/2, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 56, তাই তো 56। তাহলে xy এর মান কত হবে? xy এর মান আমাদের কত? 56। বোঝা গেল? xy মানে দুটো গুণফল। এখানে আমাদের কিছুই নাই, জাস্ট একটু সূত্রটা আমাদের চেয়েছে, আর কিছুই নাই। দুটো সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই 15, আর তাদের বর্গের যোগফল, বর্গ মানে স্কোয়ারের যোগফল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগফল কত? 113। তাহলে এখানে আমরা এই যদি দুটোই আমরা বর্গ করে দিই দুপাশে, তাহলে এটা সূত্র আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 15 স্কোয়ার হয়ে যাবে 225, তাই তো? এখানে আমাদের জাস্ট সূত্রটা বসাতে হবে। পরবর্তী দেখো, একজন ব্যাটসম্যান 51তম ইনিংসে কিছু রান করেছে, যার ফলে তার গড় রান কত হয়েছে? 59.6% থেকে 60 হয়েছে। দেখো, টোটাল একটু ভালো করে যদি আমরা বুঝি, ধরো এই 1 নম্বর সিরিজ থেকে 50 পর্যন্ত একটা খেলা হয়েছে, তারপর 51তম সিরিজে খেলা হয়েছে, 51তম সিরিজ, এইগুলো খেলা হয়েছে পরপর 1 2 3 4 করে এইভাবে 50 পর্যন্ত একটা খেলা হয়েছে, তারপর 51তম সিরিজে একটা, ঠিক আছে, সেই ব্যাট করেছে, রান করেছে। এই 51তম পর্যন্ত, এই 50 পর্যন্ত তার কত ছিল? 50 পর্যন্ত তার গড় রান ছিল কত? 59.6। এই 51তে গিয়ে তার রান কত হয়েছে? 60 করে গড় রান হয়েছে। বলেছে সে 51তম ইনিংসে কত রান করেছে। দেখো, 51তম ইনিংসে সে তো 60 রান করবে, তার থেকে বেশি কিছু করেছে। বেশি কত করেছে? সেই বেশি, এই যে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত কত রান বেশি করেছে? দেখো, এই 59 থেকে 60, 59.5, 59.6 আর 60, এদের মধ্যে ডিফারেন্স কত? 59, এটা মুখোমুখি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন কত? 0.4। এই 4 রান করে, 0.4 রান করে কি করেছে সে? এই 1 থেকে 50 পর্যন্ত 0.4 রান করে তার কম ছিল, তাই তো? এই 0.4 রান করে যে ঘাটতিটা ছিল 60 থেকে 60 করে যদি টোটাল থাকতো, কোনো অসুবিধা থাকতো না। সে যদি প্রথম থেকে এই 51তম সিরিজ পর্যন্ত 60 রান করতো, তাহলে কোনো অসুবিধা থাকতো না। কিন্তু সে কম করেছে, কত? 59.6, মানে 0.4 করে কম করেছে। কটা ইনিংসে কম করেছে? এই 1 থেকে 50 পর্যন্ত কম করেছে, ঠিক আছে? কারণ 51তম ইনিংসে কত করেছে? 51তম ইনিংসে তো সে 60 রান করে গড় তার পেয়ে যাচ্ছে, তাই তো? মানে 60 ধরে নিচ্ছে। তাহলে এই 1 থেকে 50 পর্যন্ত ইনিংসে সে 0.4 করে যদি কম করে, তাহলে কতগুলো কম করবে? এই 50টি ইনিংসে 0.4 করে যদি কম করে, তাহলে টোটাল কত রান কম করবে? 0 কাটলে 4 5 কত? 20, টোটাল 20 রান কম করেছিল। এই 20 রান কি সে 51তম ইনিংসে সে বেশি করেছে, তাই তো? 20 রান 51তম ইনিংসে বেশি করেছে, তাই তো সেই গড়টা পুছিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে মাইনাস ছিল, সে যদি প্লাস করে দেয় তাই তো সমান সমান হয়ে যাবে। তাই স্যার 60 প্লাস 20 হলে কত হলো? 80 রান সে করেছে। কত? সে 51তম ইনিংসে কত রান করেছে? 80 রান করেছে। একটুখানি বুঝতে হবে, যদি আমরা না বুঝতে পারি সহজভাবে করবো কি, যে 51তম ইনিংসে কত রান করেছে, গড় কত? 60, 50তম ইনিংস পর্যন্ত গড় রান কত? 59.6। তাহলে এদের মধ্যে আমরা ডিফারেন্স করবো, এটা সমান সমান একটা বের করবো, সমান সমান বের করে ডিফারেন্স করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? সহজ নিয়ম। 51 ইনিংসে 60 করে গড় মানে কত হবে? আর 59.6 করে রান গড় 50 ইনিংসে, তাহলে কত হবে সেটা বের করে ডিফারেন্স করলে আমরা পেয়ে যাবো। আর যদি এটা বুদ্ধি খাটে আমরা এইভাবে করবো। দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এটা আমাদের বের করতে হবে। এই ধরনের করণীয় নিরসন, এটা ঠিক আছে, করণের প্রশ্ন কি করতে হবে? দেখো, 32, 16 রুট, দেখো 16 দুগুণে 32 হয়, 16 মানে কত? 4 রুট 2, এবার দেখো 48 মানে 16 গুণ 3,
16√3, তাই তো 16√3, 16 মানে 4√3, 8, 8 মানে কি 2√2, ঠিক আছে, 4 2 মানে 8, 4 মানে 2, 12 মানে কি 4√3 মানে 2√3, তাই তো 4 গুণ 3 4 12, এগুলো আমাদের ক্যালকুলেশন আস্তে আস্তে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে উপরে 4 4 কমন পড়ে আছে কত, √2 প্লাস √3, এগুলো আমাদের একদিনে হবে না, একটু আমাদের প্র্যাকটিস করলে হয়ে যাবে। দুটোর মধ্যে কমন কি আছে দেখো, 2 কমন আছে, পড়ে থাকবে কত, √2 প্লাস √3, √2 প্লাস কি √3, তাই তো। এবার দেখো এবার √2 প্লাস √3, √2 প্লাস √3 উপর নিচে কি হবে, কেটে যাবে, পড়ে আছে কত 4, পড়ে আছে কত 2, 4/2 মানে কত 2 হবে, 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 2 হবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে করতে আসবে। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা বীজগণিতের প্রশ্ন, দেখো কি বলেছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 13, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান কত 69, তাহলে এ বি সি এ কত হবে। এই ধরনের প্রশ্ন আমরা কি একটা সূত্র জানতে হয়, যখন তিনটে জিনিস যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র আমাদের জানলে আমরা পেয়ে যাবো। দেখো এখানে সেই একই জিনিস আগে যে প্রশ্নটা করলাম ঠিক তেমন আমাদের করতে হবে। এই যে a প্লাস বি প্লাস সি, দেখো a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার সমান সমান কি হবে 13 স্কোয়ার, এগুলো আমাদের সূত্র জানলে বুঝতে পারবো। এর সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ, তাই তো 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত, এই 13 স্কোয়ার কত 169, এগুলো প্র্যাকটিস করলে আমাদের মুখে মুখে হয়ে যাবে। দেখো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত 69 বসিয়ে দাও, প্লাস 2 ইন্টু এবি আমাদের বলেছে 2 এবিসি মান বের করতে বলেছে, তাই তো এটা আমাদের লেখার আর দরকার নেই, 2 ইন্টু এবি এটা আমাদের লেখার দরকার নেই, সমান সমান 169, দেখো 169 এর পাশে প্লাস ছিল, পাশে লিখে হবে মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে কত আমাদের 100 হবে, 100 হবে। তাহলে 2 ইন্টু এবি সি এটা কত 100, তাহলে এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি কত হবে 100 বাই এই দুইটার পাশে গুণ ছিল, তাই তো এই গুণ ছিল 2, এর পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে 100/2 করলে কত হবে 50 হবে। মুখে মুখে কিন্তু আমাদের এগুলো অ্যান্সার আসবে, যখন আমরা প্র্যাকটিস করে যাবো তখন কিন্তু আমাদের মুখে মুখে ক্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা সূত্র, যার সূত্রটা আমাদের বসাতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, একই রকম ভাবে দেখো এখানে এই 147কে আমরা ধরে নেবো কত 147 মানে এ, 143 মানে কত 143 মানে বি, তাহলে দেখো এ এ এ তিনটে গুণ করলে কি হবে এ কিউ, এটা বি বি তিনটে বি গুণ করলে কি হবে দেখো না এ গুণ এ প্লাস, এখানে কিন্তু প্লাস চিহ্ন মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, তাই তো। একটু ভালো করে দেখলাম এখানে এ গুণ এ, এখানে দেখো নিচে কটা আছে তিনটে মানে এ কিউ মাইনাস কি তিনটে বি মানে বি কিউ, তাই তো। তাই সহজ নিয়ম দেখো একটু ভালো করে দেখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, নিচে আছে কি এ কিউ মাইনাস বি কিউ, দেখো এই এ কিউ মাইনাস বি কিউ একটা সূত্র আছে, আমাদের সূত্র যদি মনে না থাকে কিন্তু আমাদের হবে না। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই উপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপর নিচে কেটে যাবে, পড়ে থাকবে কি এ মাইনাস বি, উপরে কিছু পড়ে নেই মানে 1, নিচে পড়ে আছে এ মাইনাস বি, এ মানে কত 147, বি মানে কত 143, তাহলে এ মাইনাস বি করলে কত হবে 4 হবে, তাহলে উপরে কত হবে 1, নিচে কত হবে 4, 1 এর 4। খুব সহজ, এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে এগুলো আমরা প্র্যাকটিস করলে পারবো পুরো সিলেবাস অনুযায়ী। দেখো পরবর্তী প্রশ্ন, এ মানে 11, বি মানে কত 9, তাই তো। এ মানে 11, বি মানে 9, আমাদের এটা বের করতে বলেছে। সেই একই ধরনের প্রশ্ন দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এই উপরগুলো দেখে আমরা বুঝতে পারবো। তাহলে উপরে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, একই জিনিস দেখো একই জিনিস আগে পরে লেখা আছে, তাই তো, ঠিক আছে। এবার দেখো উপরে তাহলে কিছু এই উপর এটা এটা কেটে যাবে, তাহলে পড়ে যাচ্ছে কত 1 এর নিচে কত এ মাইনাস বি, উপরে কত 1 এ মাইনাস বি, এ দেখো এ কত 11, বি কত 9, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হবে 2, 1 এর 2, ঠিক আছে হাফ, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত কত আছে 4:5, এই ধরো এ এটা হচ্ছে বি, এটা ধরো বর্তমান, এটা হচ্ছে আগে 7 বছর আগে, আর বলেছে 7 বছর কি পরে, এটা হচ্ছে কি বর্তমান প্রেজেন্ট, এটা ধরো বর্তমান, তাহলে এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে। বলেছে 7 বছর আগে অনুপাত কত ছিল 4:5, 7 বছর পর অনুপাত কত 5:6, আর বর্তমানে আমাদের বের করতে বলেছে বর্তমান বয়স, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো 7 বছর আগে 4, 7 বছর পরে 5,
ঠিক আছে। এবার একটু ভালো করে দেখো এদের মধ্যে যে ডিফারেন্সটা 4 থেকে 5 কত ডিফারেন্স, 1 বেড়েছে। 5 থেকে 6 কত বেড়েছে, 1 বেড়েছে। এদের মধ্যে যে গ্যাপটা যদি সমান থাকে তাহলে অঙ্ক আমাদের সহজ হয়ে গেল, তাই তো, খুব সহজ। যদি গ্যাপ সমান না থাকে তখন কিন্তু আমাদের অন্য নিয়মে করতে হবে, ওই ধরনের প্রশ্ন আমরা করেছি। তাহলে একটু ভালো করে দেখো, একটু ভালো করে যদি আমরা দেখি কি দেখবো, তাই গ্যাপগুলো কিন্তু আমাদের কি আছে, সমান আছে, তাই না? এদের মধ্যে যে গ্যাপ কিন্তু সমান আছে। তাহলে দেখো 7 বছর আগে 7 বছর পরে এদের মধ্যে ডিফারেন্স কত, আজ থেকে ধরো এটা ধরো তুমি বর্তমান, 7 বছর আগে মানে মাইনাস, 7 বছর পরে মানে প্লাস। তাই এই ধরো তুমি এখানে আছো, এখান থেকে 7 বছর আগে আর 7 বছর পরে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে, এদের মধ্যে ডিফারেন্স হবে কত, 14 বছর। এটা কিন্তু বুঝতে হবে, এদের মধ্যে ডিফারেন্স কত হবে, 14 বছর। তোমার বয়স ধরো এখন 20, 7 বছর আগে তোমার বয়স কত ছিল, 13, তোমার বয়স এখন 20 বছর, তাই 7 বছর পরে কত হবে, 27 হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে ভালো করে, তাই তো, দেখো 14 বছর, তাই তো। এখানেও জিনিসটা এক, দেখো এদের মধ্যে যে ডিফারেন্সটা, এর দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু সমান, দুজনে বলেছে 7 বছর আগে, দুজনে 7 বছর পরে, এদের মধ্যে ডিফারেন্স দেখো সমান আছে, 1 করে ডিফারেন্স আছে। তাহলে অঙ্ক আমাদের সহজ। তাহলে এই একের মান কত, একের মান 7 বছর আগে আর 7 বছর পরে মানে কত, ঠিক আছে, 14। তাহলে এই একের মান যদি 14 হয় আমরা যে কোনো জায়গায় মান বসাবো। এই আর আমাদের বলেছে বি এর মান, বি মানে কত, তাহলে দেখো একের মান যদি আমাদের 14 হয় তাহলে বি এর মান 5 মানে কত, 5 এর মান কত হবে, 14 গুণ 5 মানে কত হবে, 70, তাই তো, 70। এটা কি, এটা হচ্ছে 7 বছর আগের বয়স, 7 বছর আগে বি এর মান কত ছিল, 70। বলেছে বর্তমান, তাহলে বর্তমান কত হবে, 7 বছর আগে যদি 70 হয় এখন তাহলে কত হবে, বর্তমানে 77 হবে, তাই তো। এখন বর্তমান বলেছে, এখানে কিন্তু আমাদের প্রশ্নটা বলেছে বর্তমান, একটু বুঝতে হবে, ভুল হয়ে যাবে কিন্তু পরীক্ষার সময়। তাহলে কত হবে, 77। পরবর্তী প্রশ্ন, একজন পিতা ও তার পুত্রের বয়স 10 বছর পরে যথাক্রমে 5:3 অনুপাত হবে, যেখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। ঠিক একই নিয়ম, দেখো 10 বছর আগে কত ছিল, 3:1, 10 বছর পর কত হবে বলেছে, 5:3, তাই তো। এটা বলেছে পরে হবে, এটা আগে, আমাদের বর্তমানটা বের করতে হবে, বর্তমান চেয়েছি, বর্তমান, ঠিক আছে। একটু ভালো করে বোঝো, এটা বর্তমান। এখানে দেখো 3 আগে ছিল, এখন কত, পরে কত, 5, তার মানে দেখো এর মধ্যে গ্যাপ কত, 2। এখানে 1 ছিল, এখানে 3, কত গ্যাপ, 2। দুটো ডিফারেন্স যদি সমান হয়, দুটো দেখো 10 বছর আগে 10 বছর পরে, দুটোর মধ্যে একই রকম 10 বছর আগে আর 10 বছর পরে, তাই তো। তাই জিরো থেকে বর্তমান থেকে 10 বছর আগে 10 বছর পরে, তাই এদের মধ্যে যে গ্যাপটা দেখো 20, 10 বছর আগে 10 বছর পরে মানে কত বছর ডিফারেন্স, 20 বছর ডিফারেন্স, 20 বছর। তাহলে এদের মধ্যে দেখো ডিফারেন্স কি আছে, দুটো সমান আছে, তাই তো। তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এই 2 এর মান কত, এই 2 এর মান কত, 20 বছর, 2 এর মান 20, তাহলে 1 এর মান কত, 10 বছর। আমাদের বলেছে বর্তমান বয়স, আমরা আগে এখানে এই আগেটা বের করে নিই। 3 মানে হয় কত হবে, 3 মানে 30, 1 মানে কত হবে, 10, তাই তো। এখানে আমরা পেলাম। এবার এটা হচ্ছে কি 10 বছর আগে, তাই 10 বছর আগে যদি হয় তাহলে এখন কত হবে, 10 যোগ হবে বর্তমানে 40 হবে, এর বর্তমানে 10 যোগ হবে কত হবে, 20 হবে। তাহলে এখন অনুপাত কত হবে, 20 আর 40, 40 আর 20 মানে কত, 2:1, 2:1। বোঝা গেল, খুব ভালো কিন্তু প্রশ্ন দুটো, বুঝতে পারলে তো। বর্তমান বলেছে, তাহলে 30 ছিল, 10 ছিল, এখন বর্তমান থেকে কত হবে, 10 যোগ হবে, এরও 10 যোগ হবে, তাহলে কত হবে, 40 আর 20, তাহলে কত হবে, 2:1। বলছে একটি খালি চৌবাচ্চা ভর্তি করতে এ ও বি নল যথাক্রমে 60 মিনিট, এ আর বি নল, এ লাগে 60, বি লাগে কত, 40 মিনিট। টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি এবার লসও করতে হয়, টোটাল ক্যাপাসিটি মোট কত হবে, 120, তাই তো, টোটাল 120। তাহলে 120 যদি 60 মিনিট লাগে তাহলে এর ক্যাপাসিটি কত, 2 করে, এর ক্যাপাসিটি কত, 3 করে, তাই তো। এবার দেখো প্রশ্নটা কি বলেছে, এ ধরো 2 লিটার করে ভর্তি করে, এতে 3 লিটার করে ভর্তি করে। যদি চৌবাচ্চাটি ভর্তির অর্ধেক সময় বি কাজ করে এবং অর্ধেক সময় এ ও বি কাজ করে, ঠিক আছে। তাই চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে, মানে যা সময় লাগবে অর্ধেক একা বি করবে আর অর্ধেক এ ও বি মিলে করবে। দেখো এ আর বি দুজন মিলে কত করে, 2 আর 3 কত হলো, 5 করে ভর্তি করে। আর বি একা কত করে, বি একা কত করে, বি একা কত করে, 3 করে, তাই তো। বি একা কত করে, যে 3 লিটার করে। তাই টোটাল দেখো দুজন মিলে কত করে, টোটাল দুজন মিলে কত করে, 8 লিটার করে, তাই তো। দুজন টোটাল কত লিটার ভর্তি করে, 8 লিটার করে ভর্তি করে, তাই তো। 8 লিটার ভর্তি করে, বুঝতে পারছো, 8 লিটার ভর্তি করে। কিন্তু দুজন কি করে, হাফ হাফ কাজ করে, মানে কি, এটা কিন্তু বি এর ক্যাপাসিটি, এটা বি, এটা কিন্তু এ বি মিলে 5 আর বি একা কত, 3। তাই দুজন যদি এও যেটা করবে এ হাফ করবে, দুজনে হাফ হাফ সময়, যদি টোটাল ধরো 20 মিনিট সময় না কাজ করে, 20 মিনিটে যদি কাজটা ভর্তি হয়ে যায়, এ 10 মিনিট করবে, এ আর বি মিলে দুজন করবে 10 মিনিট আর বি একা করবে 10 মিনিট। দেখ একটু ভালো করে যদি আমরা বুঝি, এই এ আর বি, এখন এই গ্রুপটা মানে এ বি আর এই বি দুজন, এ করে 5, এ করে কত, 3, তাহলে দুজন কত করছে, 8।
দুজন মানে এই গ্রুপটা আর বি একা, টোটাল করছে 8 লিটার। আমাদের টোটাল ভর্তি করতে হবে কত লিটার? 120 লিটার। তাহলে 120 লিটার যদি ভর্তি করতে হয়, 8 করে যদি ভর্তি হয়, তাহলে কত সময় লাগবে? কত সময় লাগবে দেখো, 8 পনেরো কত? 120, তাই তো, মানে 15 মিনিট লাগবে। ঠিক আছে, 15 মিনিট লাগবে, মানে এক একজনের কিন্তু 15 মিনিট লাগবে। এ কিন্তু এই দুজন যে জুড়ি আছে এরও 15 মিনিট লাগবে, এখানে যে বি আছে এরও কিন্তু 15 মিনিট লাগবে। ভালো করে বলছি, দুজনের কিন্তু কাউন্ট করেছি। দুজন একসাথে করার জন্য কত লাগছে? 15 মিনিট। 8 করে ভর্তি করছে দুজন একসাথে, তাহলে 8 মিনিট, 8 লিটার করে ভর্তি করছে, তাই তো। এই 8 লিটার করে ভর্তি করার জন্য দুজনে কত লাগছে? 15। কিন্তু এটা কি দুজনের আছে, 15 এর 15 এর, বুঝতে গেলে? তাহলে কত মিনিট? টোটাল কিন্তু 30 মিনিট লাগবে। ঠিক আছে, একটু ভালো করে কিন্তু অপশন তৈরি করো। 15 মিনিট করে যদি ভর্তি করে, তাহলে দেখো 5 15 কত হবে? 75। আর দেখো এই যদি 3 করে ভর্তি করে, 3 15 কত হবে? 45। তাহলে 45 আর 75 যোগগুলি কত হয়? 120। বুঝতে পারলে? এই অপশনে কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, ওই 15 কিন্তু করে টিক মেরে দিলাম। বলছে টোটাল ভর্তি করতে কত সময় লাগবে? এই এ বি একসাথে লাগছে 15 মিনিট, অর্ধেক সময়, মানে এ যদি 15 মিনিট করে, এ কিন্তু 15 মিনিট করবে, অর্ধেক। বুঝতে পেরেছো? তারপরে 30 মিনিট যদি টোটাল লাগে, এ করবে 15 মিনিট, এ করবে 15 মিনিট। পরবর্তী, একজন কৃষক 81 কিলোমিটার দূরত্ব 9 ঘন্টা যেতে পারে। সে কিছুক্ষণ এত কিলোমিটার বেগে যায় এবং এত কিলোমিটার বেগে সাইকেলে যায়। তো টোটাল পাতে দূরত্ব কত? এই সেই অ্যালিগেশন নিয়মে করতে হবে। এটা কি নিয়মে করতে হবে? অ্যালিগেশন নিয়মে। আমরা এই ধরনের প্রশ্ন করেছি। তাই দেখো এখানে কত, এখানে কিন্তু সব কিলোমিটার পার ঘন্টা আছে, গতিবেগ দেওয়া আছে, তাই গতিবেগ দিয়ে আমরা অ্যালিগেশন করবো। গতিবেগ দিয়ে যদি অ্যালিগেশন করি আমরা, ঠিক আছে, তাহলে গতিবেগ দিয়ে আমরা কি করবো? অ্যালিগেশন করবো। তাহলে দেখো টোটাল কত হেঁটে যাচ্ছে, কত হেঁটে যাচ্ছে 4 কিমি পার ঘন্টা বেগে। এখানে সাইকেলে যাচ্ছে কত বেগে? 9 কিমি পার ঘন্টা বেগে। ঠিক আছে, এখানে আমরা পাবো কত? এই 61 কিমি পথ যাচ্ছে কত কিলোমিটার বেগে? কত ঘন্টায়? 9 ঘন্টায়। তাহলে এই গতিবেগ কত হবে? 61/9। তাহলে 61/9 এই অ্যালিগেশন করবো, এটা বিয়োগ করবো, তাই তো। তাহলে এখানে আমরা বিয়োগগুলি কত পাবো দেখো, 61/9, 9 মাইনাস 61/9 করলে কত হবে? 9 9 81 মাইনাস 61 মানে কত হবে? 81 মাইনাস 61 মানে 20/9। এটা যদি আমরা বিয়োগ করি কত হবে? 61/20/9 হলো, এখানে কত হলো? 20/9। এটা আমরা বিয়োগ করলে কত পাবো? 61/9 মাইনাস 4, 9 61 মাইনাস 4 9 36, কত হবে? 25, তাই তো। 25/9, 25/9, তাই তো। 20/9 আর 25/9, 9 9 কেটে যাবে, কত হবে? 20 25, 20 আর 25 মানে কত? অ্যালিগেশন করলে কত হবে? 20 আর 25 মানে কত? 4 আর 5, তাই তো। অনুপাত কত হলো? 4:5। এবার দেখো এখানে আমাদের গতিবেগ থেকে আমরা কিসের সবসময় কার পাবো? অ্যালিগেশন করে। অ্যালিগেশন মানে গতিবেগ কিমি পার ঘন্টা ছিল, এখানে আমরা কিছু পাবো? ঘন্টা পাবো, সময়ের অনুপাত পাবো। ঘন্টা মানে সময়ের অনুপাত পাবো। তার মানে সে হেঁটে গেছে কত ঘন্টা? 4 ঘন্টা। আর সাইকেলে গেছে ক ঘন্টা? সাইকেলে গেছে সে 5 ঘন্টা। তা টোটাল কিন্তু দেখো 9 ঘন্টায় হচ্ছে, তাই তো। তার মানে এই 4 ঘন্টা সে গেছে হেঁটে, আর 5 ঘন্টা গেছে কি? সাইকেলে। তাহলে দেখো সাইকেলে করে যাওয়ার গতি, এই হেঁটে যাওয়ার গতিবেগ আমাদের শিখেছে কি? পায়ে হাঁটা দূরত্ব। তাই দেখো পায়ে হেঁটে গেছে কত কিলোমিটার বেগে? 4 কিমি পার ঘন্টা বেগে। সময় লাগছে কত? 4 ঘন্টা। দেখো টোটাল, তাই তো। 4 আর 5 9, 9 মানে তো 9 বলছে, তার মানে 1 এর মান 1ই, তার মানে 4 এর মান কত? 4। তাই 4 ঘন্টা বেগে যদি 4 কিমি পথ যায়, তাহলে কত যাবে টোটাল? সে 16 কিমি পথ পায়ে হেঁটে যাবে, তাই তো। এটা কিন্তু অ্যালিগেশন নিয়ম, এগুলো অঙ্ক কিন্তু বুঝতে হবে। পরবর্তী, সমান দৈর্ঘ্যে দুটি ট্রেন পাশাপাশি লাইনে একই দিকে যাচ্ছে। দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন, মানে যদি একটা x হয় আর একটা x হবে, দুটো সমান, মানে দুটো দৈর্ঘ্য কত হবে? 2x। এটা 1 কিলোমিটার বেগে এত কিলোমিটার বেগে যাচ্ছে, একই দিকে যখন যাবে তখন গতিবেগ কি হবে? গতিবেগ বিয়োগ হবে, তাই তো। আপেক্ষিক গতিবেগ কি হবে? বিয়োগ হবে। তার মানে 56 মাইনাস 46 মুখোমুখি হয়ে যাবে, কত হবে? মুখোমুখি। একই দিকে যথাক্রমে দুটি ট্রেন পাশাপাশি লাইনে একই দিকে মানে কি? একই দিকে, সেম মানে কি হবে? বিয়োগ হবে, তাই তো। সেম মানে কি হবে? বিয়োগ হবে। এটা আমরা সবাই জানি, তাই তো। তাই টোটাল এদের আপেক্ষিক গতিবেগ কত? 10 কিমি পার ঘন্টা। একই দিকে যা মানে কি? বিয়োগ হবে, তাই বিয়োগ মানে 10 কিমি পার ঘন্টা। টোটাল বলছে 36 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। একে অপরকে অতিক্রম করে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তাই তো। টোটাল দূরত্ব দরকার। তাহলে দেখো 10 কিমি পার ঘন্টা যদি হয়, এখানে আমাদের সেকেন্ড আছে, তাহলে এটা কি করতে হবে? এই কিলোমিটার ঘন্টাকে মিনিট করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? সেকেন্ড পার মিটার করলে কত? 5/18 দিয়ে গুণ, এটা হবে। এবার এই যে গতিবেগ, এটা কি পাবো? এটা মিটার পার সেকেন্ড আমরা গতিবেগ পাবো। কিন্তু কত সেকেন্ডে যাচ্ছে? দূরত্বটা কত? 36 সেকেন্ডে। তাই 36 সেকেন্ডে কত হবে? 5 2 10, 10 কত হবে? 100 মিটার সে ডিস্টেন্স অতিক্রম করছে। 100 মিটার ডিস্টেন্সটা কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য, তাই তো। 2x। এই 100 মিটার মানে কত মিটার? 2x। তাহলে এক একটা কত হবে? এক একটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে? প্রতি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 50 মিটার করে।
এটা কিন্তু একটু বুঝতে হবে, এই ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের করানো আছে। দুটো ট্রেন যখন একই দিকে যায় গতিবেগ কি হয়? বিয়োগ হয়, 10 কিমি/ঘন্টা। ঠিক আছে, আমাদের 36 সেকেন্ডে কি করছে? একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, ধীর গতি ট্রেনটাকে অতিক্রম করে দ্রুত গতি ট্রেনটা। যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে মানে কি? তার নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করে। তাই প্রথম ট্রেনটাও এক্স, এটা ট্রেনটা কত? এক্স। তাই যখন অতিক্রম করবে এর থ্রু কি হবে? এই ট্রেনটার গতিবেগ কিন্তু মাইনাস হবে, কিন্তু যখন অতিক্রম করবে দুটো ট্রেন কি, যে ডিস্টেন্সটা যোগ হবে, তাহলে এটা এক্স, এই এক্স, তাহলে টোটাল তার 2x দূরত্বটা কি করছে? অতিক্রম করছে। কত কত সময়? 36 সেকেন্ডে। এদের গতিবেগ কত? এদের গতিবেগ এই 5/18 দিয়ে গুণ করতে হয়, কিলোমিটারটাকে মিটার করতে গেলে, সেকেন্ডে করতে গেলে পরে 5/18। টোটাল এই গতিবেগটাকে সময় দিয়ে গুণ করলে কি হবে? দূরত্ব পাবো, দূরত্ব ডিস্টেন্স পাবো। দূরত্ব কত বললাম? 100। এই 100 মানে কি? দুটো ট্রেনের যোগফল, তাহলে কত? 2x। তাহলে x মানে কত? 50। দেখো, সুনীল এত কিমি/ঘন্টা বেগে স্থির জলে নৌকা চালায়, স্থির জলে নৌকা মানে এক্স। এখানে বলেছি বিপরীত x - y কত? 3.5। স্রোতের গতিবেগ কত? দেখো x - y মানে বিপরীত, বিপরীত মানে কত? 3.5। x মানে নৌকা, নৌকা কত? নৌকা বলেছে 5। y মানে আমাদের স্রোত বের করতে হবে, তাই তো? 3.5। y মানে কত হবে? y মানে কত হবে? বলছে তাহলে স্রোতের দিকে তার গতিবেগ, স্রোতের দিকে গতিবেগ, স্রোতের গতিবেগ নয়, স্রোতের দিকে। তাহলে এখানে দেখো, এরকম এখানে কত হচ্ছে? -5। এটা এখানে প্লাস অপারেটিক্যালি কি হবে? -5 হয়ে যাবে। এটা আমরা মুখে মুখে করতে পারবো, -y সমান মাইনাস কত? 1.5। মানে এটা কত হবে? 1.5 হবে। y মানে কত? 1.5। আমাদের হচ্ছে স্রোতের দিক, স্রোতের দিক মানে কি? x + y। x মানে 5 আর y মানে কত? 1.5। তাহলে কত হলো? 6.5। মুখে মুখে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন বলেছে 18,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3 বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, সে আমরা সহজ নিয়ম কি জানি? ঠিক আছে, দেখো এই 18,000 টাকা আসল, তার উপর 10% যদি চক্রবৃদ্ধি সুদ হয়, চক্রবৃদ্ধি সুদ মানে কি? 110 কত? 100। 3 বার গুণ করবো 110/100। ঠিক আছে, এটা আমরা 3 বার করলে পরে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এদিকে নিচে আমরা করে দিই। 18,000 টাকা তার আসল, তাহলে 110/100। 110 কবার বলেছে? 3 বার, 3 বছর, তাহলে 110/100 3 বার লিখে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের বলেছে সুদ আসল বের করতে হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো এখানে আমাদের 0 0 কেটে দাও, এই 0 সাথে এই 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 0 কেটে দাও। টোটাল আমরা পেয়ে গেলাম 11 × 11 × 11, 18 × 11 × 11 × 11। ঠিক আছে, তাই কত হবে? 11 কিউব কত? 1331। 1331 × 18, এটা আমরা ক্যালকুলেশন করলে পরে পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো শর্টকাট একটু ব্যাপার আছে। সবসময় 10% হিসাবে 5% হিসাবে কিছু আমাদের মনে রাখতে হবে। এই 10% হিসেবে যদি আমরা করি, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত জানো? 33.01। 33.01%। এখানে যদি এই 18,000-এর আমরা এই 18,000-এর 33.01% যদি ক্যালকুলেশন, 30% কত হবে? 3 × 18 = 5400। 10% মানে 1800, তাহলে 3 × 18 কত হবে? 5400। 3% কত হবে? 3% মানে কত হবে? 3 × 18 = 5400, 540। আর 0.1 মানে কত? এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1, এটা 0.1 মানে এই যে 18। তো এটা যদি আমরা যোগ করি কত হবে? 8 4, ঠিক আছে, 4 আর 1 কত? 5, 8 4 9, 5958। 5900 কত? 5958। ঠিক আছে, 5958। এই ক্যালকুলেশন করাতে কিন্তু এটা আমাদের সহজ হবে, এগুলো কিন্তু যদি মনে থাকে। ঠিক আছে, যদি বলতো 10% হারে 2 বছরে কত হবে? 21%। চক্রবৃদ্ধি সুদ কত হবে? 21%। 3 বছরের সুদ কত হবে? 33.0.1%। যদি আমরা না পারি তাহলে এই ক্যালকুলেশন করবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা যোগ, এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো চক্রবৃদ্ধি সুদ আসলে পাবো। এটা কি পাবো? সুদ প্লাস আসল। এখান থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো 18,000, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। সহজ নিয়ম, যদি আমরা না বুঝতে পারি এই নিয়মে করব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটা প্রেক্ষাগৃহের দৈর্ঘ্য প্রস্থ, মানে ধরো একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা ঘর আছে। ধরো ঘর মানে আমরা বুঝি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে ঘরের। এই ঘরটা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ 3:2। ঠিক আছে, এই দৈর্ঘ্য যদি 3 হয়, প্রস্থ কত হবে? 2 হবে। ছাদের ক্ষেত্রফল, ছাদ মানে এই যে উপরের ছাদটা, ছাদ মানে কিসের দৈর্ঘ্য প্রস্থ থাকে? ছাদের ক্ষেত্রফল কত? 600। ছাদ মানে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য যদি 3 হয়, এটা 2, এটা ধরো x, এটা ধরো x ধরে নাও, তাই 3x আর 2x, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল কত? 600। তাই 3 2 মানে 6, 6x² মানে 600 যদি হয়, তাহলে x² মানে কত হবে? 100 হবে। x মানে কত হবে? 10 হবে। x মানে কত হবে? 10 হবে। x এর মান যদি 10 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 × 10, 3 10 30। প্রস্থ কত হবে? প্রস্থ হবে 20। বলেছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 1500 বর্গমিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে পরিসীমা গুণ উচ্চতা।
4 দেওয়ালের ক্ষেত্রফল, এগুলো আমাদের সূত্র কিন্তু জানতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, পরিসীমা গুণ কি, উচ্চতা। ঠিক আছে, পরিসীমা মানে কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিন্তু উচ্চতা মানে কত, উচ্চতা আমাদের বের করতে হবে, সমান সমান কত বলেছে 1500, তাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত, 30 আর 20 50, 50 গুণ 2 তাহলে কত হবে 100। ঠিক আছে, তার মানে 100 গুণ উচ্চতা সমান সমান 1500 যদি হয় তাহলে উচ্চতা সমান সমান কত হবে 1500 বাই 100, তাহলে কাটাকুটি করে কত হবে 15 হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, পরবর্তীতে আমরা ডিটেলস যখন করাবো তখন ভালোভাবে বুঝতে পারবো চ্যাপ্টার ওয়াইজ। বলেছি এটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান বলেছে 4√3, তাই তো। তাহলে এক্ষেত্রে আমাদের বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এর মান বের করতে হবে, তাহলে স্কোয়ার সমান সমান কত হবে 4√3 গুণ 4 নিচে কত হবে √3 গুণ ও পাশে চলে যাবে এই পাশে চলে আসবে, তাই তো, এই √3 কেটে যাবে, তাহলে স্কোয়ার সমান কত হলো, কত আছে 4 দুগুণে কত, 4 দুগুণে কত হলো 8 হলো, তাহলে স্কোয়ার সমান সমান যদি 8 হয় তাহলে এই সমান সমান কত হবে √8 হবে, √8 মানে কত হবে 2√2 হবে, তাই তো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো। এই সূত্র যদি আমরা পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, তাই √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো। তাহলে এখানে আমরা 4 আছে, 4 থেকে 16, তাহলে √16 মানে কত, √16 মানে যে 16, 4 গুণ 4 এই যে 4 4 4 16, তাহলে এ স্কোয়ার মানে কত হবে √16 মানে কত হবে 4 হবে, তাই বাহু দৈর্ঘ্য কত হবে 4 হবে। সূত্র আমাদের সূত্রটা মনে রাখতে হবে, √3/4 ইন্টু স্কোয়ার মানে কত, বাহু স্কোয়ার মানে কত, ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার বলছি এটা ঘনকের আয়তন এত, ঘনক মানে কি, যেটা বর্গক্ষেত্র হয় সেই বর্গক্ষেত্রটা 3D হলে বা তাকে বলা হয় ঘনক। ঘনকের আয়তনের সূত্র কি, বাহু কিউ, বাহু যে থাকবে সেই বাহুটার মাথায় কিউব, এই বাহু কিউব মানে এ কিউব সমান সমান কত 512, তাহলে বাহু সমান সমান কত হবে, আমাদের বলেছে সমতলের ক্ষেত্রফল, বাহু সমান সমান কত হবে √কিউব, ঠিক আছে, তিনটে যেহেতু গুণ হবে সে 3টে 512, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন মুখোমুখি হয়ে যাবে, 512 কতর কিউব 8-এর কিউব, তাই না। তাহলে বাহু কিউব মানে হচ্ছে 8-এর কিউব, মানে বাহু কত হবে এই একটা সাইড 8 করে হবে, ঠিক আছে। 8 করে যদি হয় সমতলের ক্ষেত্রফলের সূত্র কি 6a স্কয়ার, 6a, ঠিক আছে, 6a মানে 8 গুণ 8, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে 8 8 64, 64 গুণ 6 6 গুণ 64, 4 6 24, শেষে কত আসবে 4 আসবে, 384। এগুলো জাস্ট আমাদের সূত্র জানতে হবে, ঠিক আছে, সূত্র থেকে আমরা এগুলো শর্টকাট করতে পারবো। আয়তনের সূত্র কি, বাহু কিউ, এখান থেকে আমরা বাহু পাবো, সাইড পাবো 8 হলো, সমতলের ক্ষেত্রফলের সূত্র কি 6a, 6 বাহু স্কয়ার, ঠিক আছে, বাহু মানে 8 6 গুণ বাহু স্কয়ার মানে a স্কয়ার, ঠিক আছে, এগুলো আমরা শর্টকাট পাবো। দেখো খুব একটা ভালো প্রশ্ন, ত্রিভুজ থেকে এনটিপিসি পরীক্ষা কিন্তু খুব আসে। দেখো এই ধরনের যখন বলে দেবে এগুলো কিছু রুল আছে সেগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই ধরনের ক্ষেত্রে এই, ঠিক আছে, এই বৃত্তস্থ কেন্দ্র এটা ও, এর এই যে এই পরিধিস্থ কোণ এইটা 40, এখানে এই যে পরিধিস্থ কোণ এটা হবে এটাও কিন্তু 40 হবে, ঠিক আছে। এটা যদি 40 হয় এই যে পরিধিস্থ কোণ এটাও কিন্তু 40 হবে, ঠিক আছে। আমাদের বের করতে বলেছে এই কোণটা কত, একটু ভালো করে দেখো, এই যে ত্রিভুজটার এই দুটো কোণ 40 40, ঠিক আছে, আর এই কোণটা কত হবে, তিনটি কোণের সমষ্টি 180, ঠিক আছে। তাহলে দুটো কোণ যদি 40 40 80 চলে যায় তাহলে পড়ে থাকবে কত 100 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে 100 ডিগ্রি। এগুলো আমরা পরবর্তীতে ভালো করে নিয়ম আমরা শিখবো। দেখো খুব ভালো প্রশ্ন, এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ, গ্রুপ ডির জন্য খুব গুরুত্বপূর্ণ। 6 জন পরীক্ষার্থীর বলা হয়েছে নম্বর এত, দেখো এখানে কিন্তু 6 জন ব্যক্তির নাম PQRST, এ দেখো এ 75 মধ্যে কত পেয়েছে, 75 পেয়েছে কত 40, কিউ 75 কত পেয়েছে 42, এই বি 80 পেয়েছে কত 52, ঠিক আছে। সি মানে এগুলো একটা বিষয়ের নাম, এ একটা সাবজেক্ট, বি একটা সাবজেক্ট, সি একটা, এগুলো কিন্তু বিষয়, যেমন আমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, গণিত, অঙ্ক, বাংলা এগুলো থাকে, ঠিক তেমন এগুলো কিন্তু বিষয়, এক একটা বিষয়, এগুলো হচ্ছে একটা ছাত্রের নাম। টোটাল নম্বর কত 75, এই 75-এর মধ্যে সে পেয়েছে 40, এই 80-র মধ্যে বি বিষয়টা কত পরীক্ষা হয়েছে, ধরো বাংলা কত পরীক্ষা হয়েছে 80-র মধ্যে সে পেয়েছে কত 52, পি পেয়েছে কত 52, এই বিষয়টা এরকম বুঝতে হবে, ঠিক আছে। এখানে সি মানে এটা ধরো কেমিস্ট্রি কত মধ্যে পরীক্ষা হয়েছে 180, এই 120, তাহলে কত পেয়েছে পি পেয়েছে 90, ব্যাপারটা এটা, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন কি বলেছে, বি বিষয়ে সমস্ত ছাত্রের প্রাপ্ত নম্বরের আনুমানিক গড়, এই বি যে বিষয় আছে বি বিষয়ে প্রাপ্ত ছাত্রদের, সমস্ত ছাত্র যারা আছে তাদের প্রাপ্ত ছাত্রের গড় নম, তাহলে গড় কত, দেখো বি বিষয়ে কত নম্বর পেয়েছে টোটাল, যোগ করলে আমরা কত পাবো, বি বিষয়ে যদি টোটাল আমরা বলছি বি বিষয়ে সমস্ত ছাত্রের, তাহলে বি বিষয় এটা
তাই বি বিষয় টোটাল ছাত্রের গড় নম্বর কত, তাই বি বিষয় টোটাল যোগফল করতে হবে। এই যে 52, 66, 68, 55, 70 আর 72, এগুলো যোগ করলে কত পাবো, ভালো করে যোগ করো দেখো। এই যে 8 আর 2 10, 10, 10, 10 আছে 16, 16 আর 5 21, 21 আর 2 কত 23, 23 কত 3 হাত থাকলো 2, যোগ করি 5 আর 6 11, 11 6 17, 17 আর 5 কত 17 আর 5 17 5 22, 22 এর সাথে কত 22 এর সাথে 29, 29 এর সাথে 36, 36, 36 আর 2 কত ছিল 38, তাই তো 38 কত হলো 383, তাই তো 383 হলো। এবার দেখি কত হলো 383 টোটাল। এবার বলেছে প্রাপ্ত গড়, তাই টোটাল পেয়েছে কত, মোট 383 নম্বর পেয়েছে। টোটাল কতর মধ্যে পেয়েছে দেখো, টোটাল কতর মধ্যে পেয়েছে, এ কিন্তু 80-র মধ্যে, 80তে করে পরীক্ষা হয়েছে। 80 কটা করে বিষয় ছিল, কজন পেয়েছে টোটাল 1 2 3, দেখো 1 2 3 4 5 6, তার মানে 6 একটা কত 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, 6 একটা কত 6 একটা 48, 480, তাই 480-র মধ্যে কত পেয়েছে 383 পেয়েছে। তাহলে শতকরা মানে কত 100 কত পেয়েছে, 0 0 কেটে দাও, ঠিক আছে 0 0 কেটে দাও। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, আরো যদি ছোট ছোট করে ভাঙি, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। একটু ভালো করে দেখো, একটু ভালো করে আমরা দেখি কত পেয়েছে 480-র মধ্যে 383। এই যদি আমরা ধরো 400 ধরো 500 ধরে নেই, 500 যদি 70% হয় 5 7 35, 300 এখানে আমাদের দেখো 65 60 এটা আছে। একটু ক্যালকুলেশন আমরা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পয়েন্টে আসবে, বলেছে আনুমানিক, ঠিক আছে, পুরোপুরি ভাবে কিন্তু আমাদের মিলে যাবে না, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এখানে আমাদের 80% আছে, 70% কিন্তু দেখো এই 48 যদি 70% করি, 7 8 56, 6 হাত থাকলো 5, ঠিক আছে, 4 7 28 আর 5 কত 33, 336, 300 কত 36, এখানে আমাদের কত আছে 383, এটা কিন্তু 70% থেকে বেশি হবে, তাই তো। তার মানে কত হবে 80% হতে পারে, কিন্তু 70% বেশি একটাই আছে 80%। আমরা যদি তাও না পারি করে নেবো, 8 8 64, 4 থাকলো 6, 4 8 32 আর 6 কত 38, কত হচ্ছে 384, কিন্তু 382 কাছাকাছি বলেছে, আনুমানিক বলেছে, ঠিক আছে, তাহলে 80% হবে। অপশন চয়েস করে কিন্তু কোনো প্র্যাকটিস করে বুঝতে হবে। বলছে কিউ দ্বারা সমস্ত বিষয়ে প্রাপ্ত শতকরা নম্বর, কিউ দ্বারা এই কিউ কতগুলো যে প্রাপ্ত শতকরা নম্বর, কিউ কতগুলো নম্বর পেয়েছে এইগুলো যোগ করতে হবে, কিউ এর মোট নম্বর কত আর কতর মধ্যে কত পেয়েছে সেগুলো আমাদের বের করতে হবে। দেখো কিউ মোট কত নম্বর পেয়েছে 100 100 200, ঠিক আছে, 300 ধরে নাও, তুমি এইভাবে যোগ করে নাও, ঠিক আছে। তাহলে 100 100 200, 200 ধরো 300 ধরে নাও, এটা 300 ধরে নাও, 300 এখানে ধরে নাও কত 400, 485, 85, ঠিক আছে, 585, 85 এখানে ধরে নাও তোমার এখানে 5 দিয়ে দাও 490, 490, 490, 493, 493, এখানে তোমার আমার বেশি, এখানে কম ছিল কত 493, এখানে কম ছিল, এখানে কম ছিল আমার, এখানে কত ধরেছি, এখানে আমাদের 3 কম ছিল, তাই তো 400 আমাদের 93 হয়েছে, তার মানে এখানে আমাদের 400 কত হচ্ছে 490 হচ্ছে, তাই তো 490 হচ্ছে। যোগ করতে পার কিছু নাই, কিউ দ্বারা সব নম্বর, কিউ কত নম্বর পেয়েছে টোটাল 490 নম্বর পেয়েছে। কতর মধ্যে, কতর মধ্যে পেয়েছে একটু ভালো করে দেখো, 75 80 120 125, এটা যোগ করে কত হবে 150 কত 300, 300 300 আর এই যে এখানে আমাদের 125 আর 75 যোগ করলে কত 200, 300 200 500, 500 আর এই 200 কত 700, 700-র মধ্যে আমাদের পরীক্ষা হয়েছে, পেয়েছে কত 490, তে কত পার্সেন্ট 0 0 করে দাও, 7 7 কত 49, তার মানে 70%। সহজ, এগুলো কিন্তু ক্যালকুলেশন আমাদের ফাস্ট করতে হবে, ঠিক আছে। আমরা যদি পাতিয়ে পাতিয়ে যদি যোগ বিয়োগ করি তাহলে অনেক আমাদের সময় চলে যাবে, এখানে দেখে দেখে আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন, লাস্ট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। এক্স ট্যান 45 ডিগ্রি কস 60 ডিগ্রি সাইন এত ডিগ্রি কত হবে। আমরা সেই জানি, সব শর্টকাট এটা নিয়ম আমাদের আছে, আমরা সবাই জানি সেই মানগুলো, সাইন কস ট্যান কোসেক সেক কট, এদের মানগুলো আমাদের বুঝতে হবে, যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি আর কত 45 পর 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের জানতে হবে। সাইনের মান কত, সাইন থিটার মান কত, 0 ডিগ্রি মান কত 0, হাফ 1/√2, তারপরে √3/2 আর শেষে কত 1, ঠিক আছে। এই সাইনের উল্টো এটা হচ্ছে কি কজ, কজের মান ঠিক উল্টো হবে 1, √3/2 1/√2, ঠিক আছে, হাফ আর কত 0। ট্যানের মান কত হবে, ট্যানের মান এটা বাই এটা হবে, মানে কত হবে 0/1 মানে কত, ওপরে 0 মানে 0 হবে, এটা মান কত হবে 1/√3 হবে, এটার মান কত হবে tan 45 মান কত 1 হবে, ঠিক আছে, এটার মান √3 হবে, তাই তো, আর এটার মান কত হবে ইনফিনিটিভ হবে। তাই এগুলো কিন্তু এবার সাইনের উল্টো কি কোসেক,
কজের উল্টো কি সেক, আর ট্যানের উল্টো কি কট। ঠিক আছে, এগুলো আমাদের সূত্র ডিটেলস ক্লাসে আমরা করব। এখানে আমাদের যেটা বুঝতে হবে, এখানে বলেছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1। ঠিক আছে, তাহলে এক্স tan 45 ডিগ্রি মান কত 1, এটা এক্স 1। ঠিক আছে, গুণ cos 60 ডিগ্রি মান কত, cos 60 মান কত, cos 60 মান এই যে sin cos tan cos 60 মান হাফ। ঠিক আছে, হাফ সমান সমান sin 60 মান কত √3/2। শুধু মানগুলো আমাদের বসিয়ে দিতে হবে। cot 60 মান কত, cot 60 মান হচ্ছে tan 60 এর উল্টো, মানে 1/√3, 1/√3। এই √3 উপর নিচে কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে আছে 1/2। তাহলে এক্স ওপরে পড়ে আছে এক্স গুণ উপরে 1 নিচেই 2, এখানে পড়ে থাকছে উপরে 1 নিচেই 2। তাহলে এক্স সমান কত হবে 1/2, এ পাশে চলে যাবে 2/1, কাটাকুটি করলে পড়ে থাকবে 1। তাহলে এক্স এর মান কত হবে 1, এক্স এর মান কত হবে 1। বুঝতে পারলে এক্স এর মান কত হবে 1। এগুলো আমাদের কি সূত্র জানতে হবে, আর কিছুই নাই। আমরা যদি সূত্র জেনে যাই তাহলে এই মানগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের সুবিধা হবে। এই মানগুলো যারা টেকনিক আছে আমরা প্র্যাকটিস করবো ডিটেলস ক্লাসে, তাহলে বুঝতে পারবো। দেখো এবার কি বলেছে, tan x এটা সমান সমান এটা, একটু ভালো করে দেখো, এখানে tan এখানে আছে cot, এটা কিন্তু আমরা কাটতে পারবো না, সেই জন্য আমাদেরকে এক করে নিতে হবে। আমাদের বের করতে হবে x এর মান, x এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো tan x সমান সমান 3 cot, cot মানে কি জানো 1/tan, আমরা জানি tan এর উল্টো কি হয় cot হয়, তাহলে 1/tan x। ঠিক আছে, এবার দেখো tan x সমান সমান 3 1/tan x সমান x, এই tan এ পাশে চলে যাবে। ঠিক আছে, আমরা এই ট্যানটাকে একদিকে নিয়ে যাব, এই ট্যান এ পাশে চলে গেলে কি হবে tan x tan স্কয়ার। ঠিক আছে, এবার tan স্কয়ার সমান সমান এর কত ছিল 3, এই এক্সটা আমরা এই পাশে নিয়ে আসবো x/x, x কেটে গেল, তাই tan স্কয়ার সমান সমান কত হলো 3 হলো, তাই tan সমান কত হলো √3 হলো, তাই tan সমান কত হলো √3। তাই tan এর মান যদি √3 হয়, tan এর মান √3 কত, এই দেখো tan এর মান √3, এই যে √3 কত 60 ডিগ্রি, তাই tan এর মান √3 কত 60 ডিগ্রি। তাহলে x মানে কত হলো, x এর মান হলো 60 ডিগ্রি। বোঝা গেল, x এর মান কত 60 ডিগ্রি। এইভাবে আমরা করব। ঠিক আছে, একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেমি, একটি কর্ণ 8 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত। আমরা কি জানি, এই যে রম্বস, রম্বস মানে কি বড় ক্ষেত্রে একটু ডিজাইন টাইপ, তাই তো, এটা হচ্ছে রম্বস। এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কর্ণ 1 ইন্টু কর্ণ 2, তাই তো, কর্ণ দুটির গুণফল। এবার বলেছি রম্বসের প্রতিটি বাহু কি হয় সমান হয়, এটা সমান 5, এটাও 5, এটাও 5, এটাও 5, প্রত্যেকটা বাহু কি হয় সমান, কারণ বড় ক্ষেত্র তো রম্বস হয়, তাই তো। এবার বলছি কর্ণ, ধরো এই কর্ণ, এটা a b c d, এটা ধরো o, এই কর্ণটা ধরো, এই কর্ণটা কত বলেছে ধরো 8, এই কর্ণটা টোটাল যদি 8 হয় তাহলে এই পর্যন্ত এটা অর্ধেক অর্ধেক করে ভাগ হয়, এটা মানে 4 হবে, এটা কত হবে 4 হবে। ঠিক আছে, বুঝতে পারছো, একটা কর্ণ, একটা রম্বসের কর্ণ কি হয় অর্ধেক সমান সমান ভাবে ভাগ করে। ছবিটা একটু ভালো করে যদি আমরা রাখতে পারি তাহলে বুঝতে পারবো, এই রম্বসের কর্ণ পরস্পরকে কি হয় সমান সমান ভাবে ভাগ করে। টোটাল যদি কর্ণটা 8 হয়, এটা হবে 4, এটা হবে 4। ঠিক আছে, এটা যদি 5 হয় তাহলে এটা আমাদের কত, এই মানটা আমরা বের করতে হবে, তাহলে এই কর্ণটা আমরা পেয়ে যাবো। একটু ভালো করে যদি আমরা দেখি, এই যে আমরা সেই সমকোণী ত্রিভুজ পড়েছি, এটা সবসময় এই যে কোণটা এখানে কত ডিগ্রি কোণ উত্তর করে 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি মানে কি অতিভুজ হবে, এটা অতিভুজ 5, এটা হলো 4, তাহলে এটা কত হবে, এটা 3 হবে, তাই তো। 4 5 কত হয় 3 হয়, মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 5 এর স্কয়ার মানে কত 25, 25 থেকে 4 এর স্কয়ার বাদ দিলে কত 16, 16 বাদ দিলে কত হবে 9, তাহলে এটা মানে 9 মানে কত 3 হবে, 3 4 5, এভাবে আমাদের ট্রিপলেট হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 3 হয়, এটা কত হবে 3 হবে, পরস্পর দুটো, তাই তো। তাহলে এটা যদি 3 হয়, এটাও 3, তার মানে এই কর্ণটা কত হবে 6 হবে, তাহলে হাফ ইন্টু কর্ণ, প্রথম কর্ণটা কত 8, আর একটা কর্ণ 6, এটা কাটাকুটি করলে 4 4 6 কত 24, তাহলে রম্বসের ক্ষেত্রে কত হবে 24 বর্গ সেমি। বোঝা গেল। দেখো এই সেটটা কিন্তু খুব দারুণ ছিল, অনেকগুলো সূত্র দিয়ে খুব ভালো করেছিল। অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং ডিটেলস ক্লাসগুলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে।